হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের কিউবিক ইউনিট সেলের প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশনস এবং সেই সংক্রান্ত কিছু নিউমেরিক্যালস। আজকে আমরা ক্লোজ প্যাকিং ইন ক্রিস্টাল, অর্থাৎ একটা ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে যে কনস্টিটিউটিং যে পার্টিকেলসগুলো থাকে তারা কিভাবে নিজেদের মধ্যে ওরিয়েন্টেড হয়, বিন্যস্ত হয়, সেইটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব। এখন এই ক্লোজ প্যাকিং অর্থাৎ কণাগুলোর যে ঘন সন্নিবেশ, বাংলাতে আমরা বলি ঘন সন্নিবেশ, এখন এটা তিন ধরনের হয়। তো প্রথম টাইপ হচ্ছে আমরা লিখছি ফার্স্ট টাইপ অফ ক্লোজ প্যাকিং, সেটাকে আমরা বলছি ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, বাংলায় আমরা এটাকে বলবো একমাত্রিক ঘন সন্নিবেশ। একমাত্রিক ঘন সন্নিবেশ। ওয়ান ডাইমেনশন মানে বুঝতেই পারা যাচ্ছে যে শুধুমাত্র একটাই ডাইরেকশন, লেংথ, ব্রেথ এবং হাইট, এই তিনটে যদি ডাইরেকশন হয় অ্যালং এক্স, ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সেস, তাহলে শুধুমাত্রই দৈর্ঘ্য বরাবর, শুধুমাত্রই একটা লাইনের মধ্যে, একটা লাইন বরাবর যদি পার্টিকেলসগুলো অ্যারেঞ্জড হয় পরপর টাচিং ইচ আদার, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। তাহলে আমরা লিখব যে ইট ইজ arrangement of particles in a line touching each other। ঠিক আছে, আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, একটা লাইনের মধ্যে মানে দৈর্ঘ্য বরাবর কেবলমাত্র পার্টিকেলসগুলো পরপর অ্যারেঞ্জড হবে এবং এটা চলছে, দুদিকেই ধরে চলছে। সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার 1D ক্লোজ প্যাকিং, কেবলমাত্রই একটা ডাইমেনশানে পার্টিকেলসগুলো পরপর অ্যারেঞ্জড হচ্ছে। তো এই ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে দেখো পাশাপাশি যে দুখানা অ্যাটম পরস্পরকে টাচ করে আছে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটা হবে? দিস ইকুয়াল টু 2r। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা পয়েন্ট লিখব যে ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট অ্যাটমস ইকুয়াল টু 2r। আরেকটা পয়েন্ট আমরা এটা লিখব, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার আমরা আগেই বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম সেটা যতগুলো অ্যাটমকে টাচ করে থাকবে, সেই পার্টিকুলার সংখ্যাটা হচ্ছে ওই অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার। তো এখানে যে কোনো একটা গিভেন অ্যাটম সেটা দুদিকে দুজনকে টাচ করে আছে, সুতরাং ওয়ান ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টে যে কোনো একটা পার্টিকুলার কোঅর্ডিনেশন নাম্বার হবে কত? 2। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। কোঅর্ডিনেশন নাম্বার মানে কি বলবো? নাম্বার অফ স্ফিয়ার্স বা পার্টিকেলসই লিখি, নাম্বার অফ পার্টিকেলস which are touching a certain particle। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে আমাদের এর বেশি আর কিছু জানার নেই, আমরা সরাসরি চলে যাব টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে। টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, অর্থাৎ একটা পার্টিকুলার প্লেনের উপরে পার্টিকেলগুলো অ্যারেঞ্জড হয়। এবার দেখো আমরা এখানে জাস্ট একটা শুরুতে একটা জিনিস লিখব যে ইট ইজ অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস ইন আ প্লেন। একটা প্লেন বা একটা তলের ওপরে পার্টিকেলগুলো অ্যারেঞ্জড হয়, সে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেস। তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর যদি এইভাবে পার্টিকেলগুলো একটা নির্দিষ্ট দূরত্বে অ্যারেঞ্জড হয় এক্স অ্যাক্সিস বরাবর, আর এই যে আমরা নিচে নামছি অর্থাৎ আমরা নেমে আসছি কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর।
তো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমরা যাচ্ছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি। আমরা এর আগে কী প্যারামিটার আমরা ইউজ করেছিলাম, একটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা যদি ইউনিট সেল যদি 1D 2D বা 3Dতে তারা যদি অ্যারেঞ্জড হয়, তাহলে আমরা জেনেছিলাম যে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে 3টে লেংথ লাগে, যেটাকে আমরা এ বি আর সি বলে ডিফাইন করেছিলাম। আর এই প্রত্যেকটা লেংথগুলো অর্থাৎ প্রত্যেকটা প্লেনের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল বলি, যেগুলোকে আমরা আলফা বিটা গামা এই তিনটে মানে লেটার দিয়ে আমরা সিম্বলাইজ করেছিলাম। তো এটা যদি এক্স অ্যাক্সিস হয় এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা লেংথটাকে এ ভাবি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা লেংথটাকে বি ভাবি, তাহলে এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা সেটা ছিল গামা। এখন এই এ বি আর গামা এই তিনটে প্যারামিটারের উপরে ডিপেন্ড করে 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং 5 রকমের হয়। কি স্কোয়ার ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, রেক্ট্যাঙ্গুলার ক্লোজ প্যাকিং, প্যারালেলোগ্রাম এবং রম্বোহেড্রাল, রম্বিক, টোটাল 5 রকমের ক্লোজ প্যাকিং হয়। যদিও আমরা এখানে 2 রকমের ক্লোজ প্যাকিং, 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং 2 রকমের আমরা আলোচনা করব। একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং আর একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো শুরুতে আমরা দেখে নেব স্কোয়ার ক্লোজ প্যাকিংটা। তো ফার্স্ট আমাদের হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিং, প্রথমে আমি একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা বোঝাতে পারবো। স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ে যেটা হয়, দেখো এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর যে পার্টিকেলগুলো অ্যারেঞ্জড হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়, প্রত্যেকটা পার্টিকেলের ঠিক নিচে নিচে সেকেন্ড পার্টিকেলটা অ্যারেঞ্জড হয় আর কি। যদিও এখানে হয়তো আমার আঁকতে একটু ব্যাপারটা গন্ডগোল হয়ে যাচ্ছে, অ্যাকিউরেট ছবি হয়তো আঁকতে পারছি না আমি, তবে ব্যাপারটা মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করা যায়। প্রত্যেকটা পার্টিকেলের ঠিক নিচে নিচে পরের রোটা শুরু হচ্ছে। আমি এই 4টে লাইন পর্যন্তই আঁকছি, এইটুকু আঁকলেই আমাদের কাজ হয়ে যাবে। তো এটা ধরো একটা স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার কেন বলছে সেটা একটু পরে বলছি। দেখো আমি কী করছি, এইখানে পরপর যে 4খানা পাশাপাশি অ্যাটম আছে এদেরকে কানেক্ট করছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইউনিট সেল। তো এই ইউনিট সেলটা দেখতে স্কোয়ারের মতন। এটা একটা ইউনিট সেল, যে ইউনিট সেলের 4টে কর্নারে, স্কোয়ার যদি ইউনিট সেল হয় তাহলে স্কোয়ারের 4টে কর্নারে 4টে অ্যাটম আছে। আর একটা দেখো স্কোয়ার আমি এইভাবে বানাতে পারি, আমি এইভাবে একটা স্কোয়ার বানাতে পারি। এটাও একটা স্কোয়ার, সেই অর্থে এটাও একটা ইউনিট সেল, স্কোয়ার ইউনিট সেল এটাও। এখন এই দুটো ইউনিট সেলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এইখানটা আমার ছবিটা একটু গন্ডগোল হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক হয়নি আর কি, একটু ঠিক করে দিই এটাকে। যাই হোক, ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা পরিষ্কার থেকে বুঝতে পারছি এইটা যদি একটা স্কোয়ার হয় তাহলে স্কোয়ারের শুধুমাত্র কর্নারে অ্যাটমগুলো আছে, অর্থাৎ এটা একটা প্রিমিটিভ বা সিম্পল ইউনিট সেল। কিন্তু এই যে ইউনিট সেলটা, এই ইউনিট সেলে দেখো প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে, প্লাস ইনসাইড দ্য স্কোয়ার সেখানেও একটা অ্যাটম আছে। সুতরাং এটা নিশ্চয়ই প্রিমিটিভ নয়, এটা হচ্ছে সেন্টার্ড ইউনিট সেল। তাহলে আমরা এটাকে যদি এ বলি ইউনিট সেলটা, আর এই ইউনিট সেলটাকে যদি বি বলি, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল, প্রিমিটিভ মানে
আমরা বাংলা কি বলি, সরল একক কোষ। আর বিটা হচ্ছে সেন্টার ইউনিট সেল। এবার এই দুটো ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কি করব, এদের প্যাকিং ফ্র্যাকশনটা বোঝার চেষ্টা করব যে কত হচ্ছে। তার জন্য আমার শুরুতেই যে ইনফরমেশনটা লাগবে, 1 নম্বর ইনফরমেশান হচ্ছে এখানে যে ইউনিট সেলটা কেমন দেখতে। তাহলে ইউনিট সেলটা দেখতে স্কোয়ারের মতন, যেহেতু ইউনিট সেলগুলো দেখতে স্কোয়ারের মতন তাই এটার নাম হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং। 2 নম্বর হচ্ছে কি বলবো, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল দেখো, প্রথমে আমরা বলছি প্রিমিটিভটার ক্ষেত্রে, প্রিমিটিভটার ক্ষেত্রে দেখো নাম্বার অফ অ্যাটমস কী করে কাউন্ট করব, 4টে কর্নারে 4টে অ্যাটম আছে। এবার প্রত্যেকটা ইউনিট সেলের মধ্যে অ্যাটমটার কন্ট্রিবিউশন কত দেখে আমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছি ব্যাপারটা, যে এইটুকু পার্ট মানে এই পার্টিকুলার অ্যাটমটার 1/4 হয়েছে, কারণ এর বাকি 1/4 এই ইউনিট সেলের পার্ট। ধরো এখানে আরেকটা ইউনিট সেল বানাই, তাহলে বাকি 1/4, এটা একটা 1/4, এটা একটা 1/4, আরেকটা 1/4 ধরো এর ওপরে যে ইউনিট সেলটা আছে, এখানে নিশ্চয়ই একটা অ্যাটম আছে, এখানে নিশ্চয়ই একটা অ্যাটম আছে। তাহলে এই পার্টটা হচ্ছে এই ইউনিট সেলের পার্ট, আর এই 4th অংশটা হচ্ছে এখানে যে অ্যাটমটা থাকবে সেই 4টে অ্যাটম নিয়ে যে ইউনিট সেলটা তৈরি হবে তার পার্ট হবে। সুতরাং একটা পার্টিকুলার অ্যাটম তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস আ প্রিমিটিভ ইউনিট সেল হচ্ছে 1/4। তাহলে প্রত্যেকটা কর্নার অ্যাটমের কন্ট্রিবিউশন কত, 1/4 করে, এবং 4খানা কর্নার অ্যাটম আছে। সুতরাং এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি বলো তো, জেড, তাই তো। সুতরাং জেডের ভ্যালু প্রিমিটিভের ক্ষেত্রে কত হচ্ছে, 1। সেন্টার যেটা আছে এটার ক্ষেত্রে কত দেখো, 1/4 করে কন্ট্রিবিউশন 4খানা কর্নার অ্যাটমের, 1 2 3 4, যাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/4 করে, আর মাঝখানে একটা অ্যাটম আছে যেটার কন্ট্রিবিউশন হচ্ছে পুরোটা। সুতরাং এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 2। এটা হয়ে গেল নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। আর আমাদের কি চাই দেখো, এরিয়া অফ ইউনিট সেল। আমরা এর আগে জেনেছিলাম যে যখন আমরা প্যাকিং ফ্র্যাকশন বের করি, 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং হয়ে গেলে ভলিউম অফ টোটাল নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল, যেটা আমরা আগের দিন বের করেছি কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে বিভিন্ন রকমের। আর যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে তার তো ভলিউম পাওয়া যাবে না, তার বদলে পাওয়া যাবে কি, দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে পাওয়া যাবে কি, ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া। তাহলে আমাদেরকে ইউনিট সেলের এরিয়া বের করতে হবে। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইউনিট সেলের এজ লেংথ। এজ লেংথ যদি এ হয় তাহলে এটা আর এবং এটা আর, তাহলে প্রিমিটিভের ক্ষেত্রে আমি বলতে পারি যে এ ইকুয়াল টু 2r। আচ্ছা, এখানে আমি লিখে নিই প্রিমিটিভের ক্ষেত্রে এ ইকুয়াল টু 2r। তাহলে এরিয়া কত, এ স্কোয়ার ইকুয়াল টু কত, 4r²। তো এইটা হচ্ছে আমার প্রিমিটিভের ক্ষেত্রে এরিয়া অফ ইউনিট সেল। আর সেন্টার যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো কত হচ্ছে, সেন্টারটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমার এজ লেংথ এ। তো এবার এটা কি এবার 2r এর সঙ্গে সমান না, তো এবার এজ লেংথটা হচ্ছে দেখো কার সঙ্গে সমান, দেখো অ্যাকচুয়ালি এই যে ডায়াগোনালটা আমি পাবো, এই ডায়াগোনালটাকে আমি সরাসরি আর দিয়ে রিলেট করতে পারবো। তো এইটা হচ্ছে একটা আর, এইটা হচ্ছে 2r, আবার এটা হচ্ছে কত, আর। এবার স্কোয়ারের ডায়াগোনাল বা কর্ণ কত ফর্মুলা হয় তার, √2a। তাহলে √2a ইকুয়াল টু 4r, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, a ইকুয়াল টু 4/√2r, তার মানে 2√2r। তাহলে এরিয়া হয়ে যাবে 2√2 হোল স্কোয়ার মানে কত, 4 আর 8, 4 আর 8। তাহলে এই হয়ে গেল আমার এরিয়া অফ ইউনিট সেল ফর সেন্টারটার জন্য এরিয়া হয়ে গেল এটা, আর প্রিমিটিভটার জন্য এরিয়া কত হয়ে গেল, 4r²। এবার আমরা যদি প্যাকিং ফ্র্যাকশন বের করতে যাই
তাহলে এই টোটাল নাম্বার অফ অ্যাটম তাদের যা এরিয়া ডিভাইডেড বাই ইউনিট সেলের এরিয়া, তাহলে আমরা প্যাকিং ফ্র্যাকশন পেয়ে যাবো। এবার সেটা কী করে করবো দেখো। তাহলে আগে আমরা এটা বের করি যে টোটাল এরিয়া অফ পার্টিকেলস ইন ইউনিট সেল। একটা ইউনিট সেলে পার্টিকেলের টোটাল এরিয়া প্রিমিটিভের জন্য কটা পার্টিকেল আছে? প্রিমিটিভে একটাই পার্টিকেল আছে। এবার স্কোয়ারের এরিয়া কী হয়? পাই আর স্কোয়ার হয়। তাহলে পাই আর স্কোয়ার ওয়ান ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারই হলো। আর সেন্টার্ডের ক্ষেত্রে 2 ইন্টু পাই আর স্কোয়ার। এইবার আমরা প্যাকিং ফ্র্যাকশন বের করতে পারবো। তাহলে দেখো 5 নম্বর পয়েন্ট, প্যাকিং ফ্র্যাকশন বা পিএফ যেটাকে আমরা বলি, কত হবে দেখো। তাহলে ওপরে হচ্ছে, আচ্ছা প্রথমে আমি প্রিমিটিভের ক্ষেত্রে বের করছি। প্রিমিটিভ প্রথমে কি করব, ওপরে লিখব টোটাল এরিয়া অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য পার্টিকেলস আর ডিভাইডেড বাই এরিয়া অফ এই যে ইউনিট সেল। তাহলে প্রিমিটিভের ক্ষেত্রে পার্টিকেলের এরিয়া পাই আর স্কোয়ার আর ইউনিট সেলের এরিয়া 4r স্কোয়ার, তাহলে হয়ে গেল পাই বাই 4। দেখো পাই বাই 4 মানে 3.14 যদি ভাবি পাইয়ের মান, তো দেখো এটার ভ্যালু কত হবে? আমরা এখন 4 দিয়ে এটাকে ভাগ করবো না, ভ্যালুটা আমাদেরকে মনে রাখতে হবে। 3/4 মানে কত হয়? 0.75। তাহলে 0.75 থেকে একটু বেশি ভ্যালুটা, সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে যায় 0.785। 0.785 যদি প্যাকিং ফ্র্যাকশন হয়, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি আছে, ওটা পরে করছি। প্যাকিং এফিসিয়েন্সি পরে করে দিচ্ছি, না এখানেই লিখে দিই। প্যাকিং এফিসিয়েন্সি 78.5%। আর সেন্টারটার জন্য কত হচ্ছে দেখো, 2 পাই আর স্কোয়ার হচ্ছে টোটাল এরিয়া অফ পার্টিকেলস, আর নিচে আমরা কত লিখব 8r স্কোয়ার। তো আবারও আর স্কোয়ার কেটে গেল, আর 2 আর 8 কেটে সেই পাই বাই 4ই হচ্ছে। সুতরাং 0.785ই হচ্ছে, অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সি এখানেও 78.5% হচ্ছে। তাহলে দেখা গেল যে 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে আমার ইউনিট সেলটা প্রিমিটিভ হোক, 2 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ে যদি আমার ইউনিট সেল প্রিমিটিভ হয় বা সেন্টার্ড হয়, তাতে প্যাকিং ফ্র্যাকশানে কিছু তফাৎ হচ্ছে না, দুটোই হচ্ছে প্যাকিং ফ্র্যাকশান কত 78.5%। তাহলে প্যাকিং ফ্র্যাকশান যদি 78.5 হয়, তাহলে ভয়েড কতটা আছে? ভয়েড হচ্ছে 100 মাইনাস 78.5, এত পার্সেন্ট। সুতরাং 21.5% হচ্ছে আমার ভয়েড। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এখানে, লাস্ট পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কত? একটা পার্টিকেলকে ঘিরে কজন আছে দেখো। প্রিমিটিভের ক্ষেত্রে একটা পার্টিকেলকে ঘিরে কজন আছে, টাচ করে কজন আছে? এদিকে একজন, এদিকে একজন, দুজন, ওপরে একজন, তিনজন, আর নিচে এইটা চারজন টাচ করে আছে। কোন কোন চারজন টাচ করে আছে দেখো। আমি যদি ছবি এঁকেও দেখানোর চেষ্টা করি, এটার ক্ষেত্রে একটা এটি যদি আমার পার্টিকেল হয়, একে টাচ করে কজন আছে? দুটো, তিনটে, আর এখানে আর একটা, চারটে। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। এবং সেন্টারটার ক্ষেত্রেও একই ব্যাপার হবে, বলতেই পারো যে এই মাঝখানেরটাকে টাচ করে কজন আছে? 4টে কর্নার অ্যাটম। তাহলে এই মাঝখানে যে সেন্টার যে অ্যাটমটা, সেটারও তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4, অর্থাৎ প্রত্যেকেরই এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। এটা হয়ে গেল আমাদের স্কোয়ার ক্লোজ প্যাকিং। এবার সেকেন্ড নাম্বার পড়বো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো দেখো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা সংক্ষেপে আমরা HCP বলি। এখন এখানে আমি লিখেছি HCP ইন 2D। 2Dটা মেনশন করে দিয়েছি, কারণ 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়েও আমাদের একটা HCP পড়তে হয় বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পড়তে হয়। পরীক্ষার কোয়েশ্চেনে যদি HCP এই নামটাই শুধু আসে, তাহলে আমরা ওটাকে HCP ইন 3D সেটাই ভাববো আর কি। HCP ইন 2D হলে সেটা মেনশন করে দেবে। এখন এটাও ফার্স্টে আমাকে একটা ছবি এঁকে নিতে হবে বোঝানোর আগে। তো আমি আগে ছবিটা আঁকি। দেখো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ছবিটা আঁকা একটু ট্রিকি, তাই জন্য শুরুতে আমরা যেটা করব, একটা রো আঁকবো এরকম। সেকেন্ড রোটা আঁকার আগে আমরা কি করব,
প্রত্যেকটা অ্যাটমের যে মিড পয়েন্ট সেটাকে আমরা আইডেন্টিফাই করব, করার পরে একটা ডটেড লাইন দেব। এটা আর কিছুই নয়, আঁকাটাকে একটু পারফেক্ট করার জন্য। এবার দেখো যেটা হবে, এবার নেক্সট অ্যাটমগুলোর আগেরটায় কী হয়েছিল, স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ে কী হয়েছিল, প্রত্যেকটা অ্যাটমের নিচে নিচে নেক্সট রোয়ের অ্যাটমটা আমরা বসাচ্ছিলাম। এখানে আমরা যেটা করব, নেক্সট রোতে এই দুটো অ্যাটমের মাঝামাঝি জায়গায় আমরা পরবর্তী অ্যাটমটা বসাবো। সুতরাং এই রকম একটা দেখতে হয়, ব্যাপারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখানেও তাই। এবং পরের রোতেও তাই। মোটামুটি এই হচ্ছে আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এটাকে হেক্সাগন কেন বলা হয়, হেক্সাগোনাল কেন বলা হয়? কারণ এখানকার যে আমরা ইউনিট সেলটা তৈরি করব সেটা একটা হেক্সাগনের মতো, বেনজিন রিংয়ের মতন দেখতে হবে। দেখো, তো সেইখানে আমি যদি এইটাকে একটা আমার মিড পয়েন্ট ভাবি, তাহলে আমার ইউনিট সেলটা এরকম দেখতে হবে। তো এইটা হচ্ছে আমার ইউনিট সেল। এবারে ইউনিট সেলটা কেমন দেখতে হয়, হেক্সাগোনাল অর্থাৎ ষড়ভুজাকার, তাই জন্য নামটা এরকম হয়ে যাচ্ছে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবার এই পার্টিকুলার কেসে দেখো কি হচ্ছে, আমরা এটা দেখে নেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা কর্নার অ্যাটম, প্রত্যেকটা কর্নার অ্যাটমের কন্ট্রিবিউশন ইউনিট সেলটার প্রতি কতটা করে। মাঝখানে তো একটা অ্যাটম দেখতেই পাচ্ছি আমরা, সুতরাং আমরা এটা বুঝতেই পারছি যে এখানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে আমরা কোনো প্রিমিটিভ ইউনিট সেল পাবো না, সিম্পল ইউনিট সেল পাবো না, যেটা পাবো সেটা সেন্টার্ড। এবার ধরো এই যে এইটুকু অংশ এই অ্যাটমটার কতটা অংশ, মানে উইদিন দ্য ইউনিট সেল ওর কন্ট্রিবিউশন কত, সেটা আমি বুঝতে চেষ্টা করছি। তাহলে আমি যেটা করবো, এখানে আমি আরও দুখানা ইউনিট সেল আমি পাশাপাশি আঁকলে বোঝা যাবে ব্যাপারটা। ডটেড লাইন দিয়ে আমি একটা ইউনিট সেল আঁকছি। ধরা যাক এটা একটা ইউনিট সেল হেক্সাগোনাল, আর একটা ইউনিট সেল আমি আঁকছি এখানটায়। দেখো, ঠিক আছে, এটা হলো, এটা এখানে নামলো, এটা এখানে নামবে, এই দুটো অ্যাটম আবার জুড়ে গিয়ে এটা ইউনিট সেল হবে। সুতরাং নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এইটা একটা ইউনিট সেল, যে ইউনিট সেলের একটা কর্নার হচ্ছে এই কর্নারটা, আবার এইটা হচ্ছে আরেকটা ইউনিট সেল যেটার একটা কর্নার অ্যাটম হচ্ছে এটা। সুতরাং একটা পার্টিকুলার ইউনিট সেলের মধ্যেকার একটা কর্নার অ্যাটম ইজ ইকুয়ালি ডিভাইডেড ইন্টু 3 ইউনিট সেলস, একটা লালটা, একটা হলুদটা, একটা সবুজটা। সুতরাং একটা পার্টিকুলার ইউনিট সেলের প্রতি কন্ট্রিবিউশন কত কর্নার অ্যাটমের, 1/3।
তাহলে প্রথম পয়েন্ট আমাদের এখানে হচ্ছে যে ইউনিট সেলটা কী ধরনের, হেক্সাগোনাল। 2 নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারটা আমরা আগেই দেখিনি কত হচ্ছে। দেখো এই একটা পার্টিকেলকে ঘিরে কজন আছে, টাচ করে আছে কজন, বা আমি যদি এই মাঝখানেরটাকেও ভাবি, ইউনিট সেলের যে সেন্টার্ড অ্যাটমটাকেও ভাবি, আসলে এইখানটা একটু গন্ডগোল হয়েছে আঁকাটা, এটা একে টাচ করেই থাকবে। তো কজন টাচ করে আছে, 1 2 3 4 5 6জন টাচ করে আছে, 6টা। তুমি যে কোনো অ্যাটমকে ভেবে নাও, তাকে 6জনই টাচ করে আছে। এই অ্যাটমটাকে কজন টাচ করে আছে, 6জন। দেখো একটা, দুটো, এদিকে একটা 3টে, এদিকে একটা 4টে, এদিকে একটা 5টা, আর এই একটা 6টা। এটাও অ্যাকচুয়ালি টাচ করেই আছে। তো কোঅর্ডিনেশন নাম্বার 6, থার্ড পয়েন্ট হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, জেড কত। দেখো তাহলে প্রত্যেকটা কর্নার অ্যাটমের কন্ট্রিবিউশন কত করে বললাম, 1/3। কর্নার অ্যাটম আছে কটা, 6টা। একটা হেক্সাগন মানে তার 6টাই পয়েন্ট হবে, প্লাস একটা সেন্টার্ড অ্যাটম আছে, সেন্টার্ড, যেটার কন্ট্রিবিউশন কত, পুরোটাই। তাহলে 2 আর 1 3, 3 হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এবার 4 নম্বর হচ্ছে তাহলে টোটাল এরিয়া অফ অ্যাটমস পার ইউনিট সেল। টোটাল এরিয়া কত, 3 ইন্টু এক একটা অ্যাটমের এরিয়া কত, যেটা আমরা আগেই বললাম πr², এটা হয়ে গেল। 5 নম্বর আমরা কী করবো, 5 নম্বরে আমরা করব এরিয়া অফ ইউনিট সেল। ইউনিট সেলের এরিয়া কী করে বের করবো, দেখো ইউনিট সেলটা কীরকম দেখতে, হেক্সাগন। তাহলে ইউনিট সেলের এরিয়া মানে একটা হেক্সাগন, অর্থাৎ একটা ষড়ভুজের এরিয়া বা ক্ষেত্রফল। কী করে বের করব, দেখো আমি এখানে একটা ছবি আঁকছি। এটা যদি একটা হেক্সাগন হয়, তাহলে এই হেক্সাগনটা মানে হচ্ছে এর সেন্টার থেকে আমি যদি 3টে লাইন পাস করে, তাহলে টোটাল 6টা ভাগে ভাগ হয়ে গেল। দেখো এই প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাই যদি হয় তাহলে এখানে কটা আমি এরকম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো, 1 2 3 4 5 6টা। তাহলে 6 ইন্টু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেটা করলেই আমি টোটাল হেক্সাগনের এরিয়া পেয়ে যাব। সেটা হচ্ছে কত, 6 ইন্টু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু a²। ঠিক আছে, √3/4 ইন্টু a², যেখানে এটা কি, এটা হচ্ছে এই এজ লেংথ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এজ লেংথ, অর্থাৎ আমাদের হেক্সাগনাল যে ইউনিট সেল তার এজ লেংথ কত, এ। এবার দেখো এই এটা মানে কত, এখান থেকে এতটা কত, 2r। তো তাহলে এর জায়গায় আমরা কি লিখব, √3 ইন্টু 2r এর হোল স্কোয়ার বাই 4। তাহলে কত হচ্ছে এটা, 6 ইন্টু √3 ইন্টু 4r² বাই 4। তাহলে এটা 4টা কেটে গেল, তাহলে 6√3r²। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ ইউনিট সেল। এবার আমরা পেয়ে যাবো কি, প্যাকিং ফ্র্যাকশন। এদিকে লিখছি প্যাকিং ফ্র্যাকশন, তাহলে কি, টোটাল এরিয়া মানে 3 ইন্টু πr², টোটাল এরিয়া অফ অ্যাটমস ডিভাইডেড বাই এরিয়া অফ ইউনিট সেল, r² আউট হয়ে গেল। পড়ে থাকলো কি, দেখো এখান থেকে 2 পড়ে থাকলো, তাহলে π/2√3। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 0.9 মতো হয়। তাই যদি হয় তাহলে প্যাকিং এফিসিয়েন্সি হয়ে গেল 90% আর ভয়েড হয়ে গেল 10%। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ইন 2 ডাইমেনশন। আমাদের অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এই পর্যন্তই। এখানে দুটো কথা বলে রাখবো 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা শেষ করার আগে, সেটা হচ্ছে একটা নোট লিখে রাখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেটা স্কোয়ার ক্লোজ প্যাকিং এর আগে দেখলাম, স্কোয়ার ক্লোজ প্যাকিং। দেখো স্কোয়ার ক্লোজ প্যাকিং মানে কি, 2 ডাইমেনশনাল, মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। এবার দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাওয়ার পরে যদি এটাই এবার উচ্চতা বরাবর যদি আবারও রিপিট হতে থাকে, তাহলে আমরা 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং পাবো। তো স্কোয়ার ক্লোজ প্যাকিং when repeats
ইন 3 ডাইমেনশন প্রোডিউসেস কি তৈরি করে, 1 নম্বর এটা তৈরি করে সিম্পল কিউবিক ইউনিট সেল, আর তৈরি করে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এটাকে আমরা বলি এ টাইপ, আর এটাকে আমরা বলি এবি টাইপ। ঠিক আছে, এইটা জাস্ট আমাদের একটা ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে। আর একই রকমভাবে এটা যেমন স্কোয়ার ক্লোজ প্যাকিং হলো, তেমনি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, hexagonal close packing when repeats in 3D produces 1 নম্বর cubic close packing। cubic close packing টাকে আমরা বলি CCP, আর এটা হচ্ছে এবিসি টাইপ ক্লোজ প্যাকিং। এই টার্মগুলোর এবিসি মানে কি, এবি মানে কি, সেগুলো পরে আমরা বলছি, 3 ডাইমেনশনে ওটা বলবো। আর 2 নম্বর হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আবার এখানে বানান করে লিখি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ব্র্যাকেটে 3D HCP 3D, যেটা হচ্ছে এবি টাইপ। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি এটাই পড়বো এখানে। স্কোয়ার ক্লোজ প্যাকিং কীভাবে রিপিট হয় 3 ডাইমেনশনে সেইটা আমাদের সিলেবাসে নেই। আমরা খালি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেটা 2 ডাইমেনশন এতক্ষণ পড়লাম, সেইটা যদি 3 ডাইমেনশনে রিপিট হয় তাহলে যে দুটো ভ্যারাইটি অফ ক্লোজ প্যাকিং আমরা পাবো, CCP এবং HCP 3D, সেই দুটো আমরা এরপর আলোচনা করব যখন আমরা 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং পড়ব। 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা পড়ার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে, আমি লিখে রেখেছি অলরেডি, ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল সিস্টেমস। আমরা এর আগে জেনেছি যে ইউনিট সেলগুলোর যে প্যারামিটারগুলো আমরা মেজার করে আমরা বিভিন্ন ধরনের ইউনিট সেলকে ডিফারেন্সিয়েট করি, সেগুলো হচ্ছে 3টে অ্যাক্সিয়াল লেংথ ABC আর 3টে অ্যাক্সিয়াল অ্যাঙ্গেলস আলফা বিটা গামা। এখন এই এবিসি এবং আলফা বিটা গামা এইগুলোর ডিফারেন্ট যে ভ্যালুজ, তার উপরে ডিপেন্ড করে 7 ধরনের ক্রিস্টাল সিস্টেম পৃথিবীতে পাওয়া যায়। ক্রিস্টাল সিস্টেম মানে কি, মানে হচ্ছে ক্রিস্টালটা দেখতে কেমন হবে, ইউনিট সেলটা কেমন দেখতে হবে। যেমন আমরা আলোচনা করলাম যে কিউবিক ইউনিট সেল, মানে ইউনিট সেলটা কিউবিক, তার স্ট্রাকচারটা হচ্ছে কিউবিক। এইবার সেই কিউবের মধ্যে পার্টিকেলসগুলোর অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকম হতে পারে, সেই অনুযায়ী ইউনিট সেলটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন সিম্পল ইউনিট সেল হতে পারে, অর্থাৎ সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক, এইরকম আলাদা আলাদা ধরনের কিউবিক ইউনিট সেল হতে পারে ডিপেন্ডিং আপন অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস। কিন্তু ইউনিট সেলটা কীরকম দেখতে হবে, তার স্ট্রাকচারটা কীরকম হবে, সেটা কিউবিক হবে না হেক্সাগোনাল হবে নাকি অর্থরম্বিক হবে, এই ধরনের 7খানা ক্রিস্টাল সিস্টেম পাওয়া যায়। সেটা হচ্ছে এই এবিসি এবং আলফা বিটা গামা এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এখন এই 7খানা ক্রিস্টাল সিস্টেম থেকে এখান থেকে কোয়েশ্চেন আসে, খুব ট্রিকি কোয়েশ্চেন আসে আর কি। সেই কোয়েশ্চেনগুলোর আনসার করার জন্য টোটাল এখানে আমি একটা ট্যাবুলার ফর্মে ব্যাপারটা বলবো, সেইটা মনে রাখতে হবে। মানে ট্যাবুলার ফর্মটা আমি কিভাবে মনে রাখবো তার একটা উপায় বলবো। সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে লিখছি টাইপস অফ ক্রিস্টাল সিস্টেম, মানে কি ধরনের ক্রিস্টাল আর কি। আমি এখানে নাম লিখছি, দেখো একটা সংক্ষেপের নাম লিখছি, CTOHRMT, এই শর্ট নেমটা আমাদের মনে রাখতে হবে, CTOHRMT। C for cubic, T for tetragonal,
অর্থোরম্বিক হেক্সাগোনাল রম্বোহেড্রাল, রম্বোহেড্রালের অবশ্য আরেকটা নাম আছে, অর দিয়ে লিখছি, ট্রাইগোনাল। এম এর নাম হচ্ছে মোনোক্লিনিক, মোনোক্লিনিক আর ট্রাইক্লিনিক। ঠিক আছে, তো আমরা বারবার এটা মনে মনে রিপিট করার চেষ্টা করব, সিটি ওএইচ আরএমটি। তো যখনই আমি সিটি ওএইচ আরএমটি মনে রাখবো তখন আমার এই সিকোয়েন্সটা মনে থেকে যাবে। বইতে এই সিকোয়েন্সটা অন্যরকমই থাকতে পারে। বইতে ধরো কিউবিকের পরে আছে অর্থোরম্বিক, তারপরে আছে রম্বোহেড্রাল, তারপরে আছে হেক্সাগোনাল। তা আমরা এইভাবে সাজিয়েছি, তার কারণ হচ্ছে এইভাবে সাজালে মনে রাখাটা সহজ। কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে অ্যাক্সিয়াল লেংথস, আর মনে রাখতে হবে অ্যাক্সিয়াল অ্যাঙ্গেলস। অ্যাক্সিয়াল লেংথস কোনগুলো? অ্যাক্সিয়াল লেংথ হচ্ছে এবিসি। আমরা জানি কিউবের জন্য এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাই তো? কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এবার এই প্রত্যেকটা টাইপ অফ ক্রিস্টাল সিস্টেমের জন্য এবিসির পরস্পরের যে রিলেশনটা সেটা কি সেটা মনে রাখা খুবই সহজ। এখানে আমি প্রথমে দেখো এ বি আর সিটা লিখে দিচ্ছি। এবার এদের মধ্যে এ বি আর সি তিনটেই সমান, এখানে দুটো সমান একটা অসমান। তাহলে এই যে ইনইকুয়ালিটি যেটা, সেটাকে যদি আমি কাউন্ট করি তাহলে এখানে ইনইকুয়ালিটি 0, এখানে 1, এখানে 2, এবং এর অর্ডারটা এরকম হবে, ইনইকুয়ালিটির অর্ডার 0 1 2 1 0। তাহলে এখানেও কি হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে 0। তার মানে তিনটেই সমান, একটা অসমান, দুটো অসমান, আবার একটা, আবার 0। তাহলে 0 1 2 1 0 এই হচ্ছে ইনইকুয়ালিটি ইন এজ লেংথ, তাদের যে অর্ডার সেটা। বাকি দুটো মনে রাখা খুবই সহজ, বাকি দুটোতেই এবিসি পরস্পর আনইকুয়াল, অর্থাৎ এ বি সি কেউই কারোর সঙ্গে সমান নয়, এখানেও তাই। ঠিক আছে, তো এই হচ্ছে মনে রাখার সুবিধাজনক মানে সিকোয়েন্স। যদি আমরা হেক্সাগোনালটাকে এখানে তুলে দিই, অর্থোরম্বিকটাকে এখানে নামিয়ে দিই, তাহলে এই যে সিকোয়েন্সটা ইনইকুয়ালিটির সিকোয়েন্স 0 1 2 1 0, এইটাই আমি আর মেনটেন করতে পারবো না। তাহলে এদেরকে মনে রাখাটা একটু টাফ হয়ে যাবে। এবার মনে রাখা টাফ হয়ে গেলে সমস্যা কী হবে? সমস্যা হচ্ছে এটা যে কোয়েশ্চেনটা এখান থেকে কী আসে দেখো। তার আগে আমি এটা লিখে রাখি এখানে, যে এর ক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। কোয়েশ্চেনটা আসবে এই দুটো মেনশন করে। ধরো এরকম কোয়েশ্চেন হলো যে একটা ক্রিস্টাল সিস্টেম যেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই ক্রিস্টাল সিস্টেমটা কী ধরনের সিস্টেম? চারটে অপশান থাকলো, তাহলে আমার অপশান বেছে নেওয়া খুবই সহজ, কিউবিক। কিন্তু যখন এইগুলোর বদলে অন্য কিছু একটা দেবে তখন এবিসি বা আলফা বিটা গামার ভ্যালু দেখে সঙ্গে সঙ্গে ওইটাকে জাজ করা খুব মুশকিল। তাই জন্য আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো। তাহলে আমরা কী করব, মনে মনে এই টেবিলটাকে আমরা বুঝে নিতে পারবো যে কোনটার কথা এরা বলছে, তখন সেখান থেকে আমি অপশানটা সহজেই বের করে নিতে পারবো। সবসময় কোয়েশ্চেনটা এরকমই এখানে আসে যে এবিসি কার মানে রিলেশনটা কী সেটা বলে দেয়, আর আলফা বিটা গামার রিলেশনটা কী সেটা বলে দেয়। তো সেইখান থেকে আমাকে ক্রিস্টাল সিস্টেমটাকে চিনতে হয়। তো সেইটা চিনতে গেলে যা বললাম এক ঝলক দেখেই ওইটাকে এটা কোন সিস্টেম সেইটা বলা একটু ডিফিকাল্ট হয়। সেই জন্য আমরা যদি টোটাল সিকোয়েন্সটাই মনে রাখি তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার দেখো এখানে একমাত্র এই হেক্সাগোনালটা হচ্ছে একটু অন্য ধরনের কেন? কারণ হেক্সাগোনাল ইউনিট সেলে আমরা একটু আগেই দেখলাম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে একটা অ্যাঙ্গেল থাকে 120 ডিগ্রির। এখানে আর কোনো ধরনের ক্রিস্টাল সিস্টেমে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে না। তাই জন্য এইটাকে আমরা আগে ডিফাইন করে নেব, যেখানে অ্যাকচুয়ালি আলফা আর বিটা হচ্ছে 90 ডিগ্রি হয় আর গামাটা হচ্ছে 120 ডিগ্রি। এবার এইটাকে ডিফাইন করে নেওয়ার পেছনে আরেকটাও কারণ আছে, এর ওপরে যারা থাকবে তাদের সবার আলফা বিটা গামা
ইকুয়াল টু 90 ডিগ্রি, তিনটেই পরস্পরের সঙ্গে সমান এবং প্রত্যেকের ভ্যালু ইকুয়াল টু 90 ডিগ্রি। তাই এইটা হচ্ছে আমার হেক্সাগনালটাকে যদি আমি এইভাবে মনে রাখি তাহলে তার উপরেরগুলো মনে রাখা খুবই সহজ। এবার দেখো হেক্সাগনালটা একদম মিড পয়েন্টে আছে, এর ওপরে 3 জন আছে আর এর নিচেও 3 জন আছে। তাহলে মিড পয়েন্টের ওপরে যারা যারা আছে সবার অ্যাক্সিয়াল অ্যাঙ্গেলস ইকুয়াল, পরস্পর ইকুয়াল এবং ইকুয়াল টু 90 ডিগ্রি। নিচেরটাতেও তাই, অ্যাঙ্গেলটা সবার ইকুয়াল কিন্তু তারা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এই হচ্ছে ডিফারেন্স। এর উপরে যারা আছে সবার ইকুয়াল টু 90 ডিগ্রি এবং সবাই পরস্পর সমান। নিচের প্রথমটা ইকুয়াল টু 90 ডিগ্রি নয় কিন্তু পরস্পর সমান, ভ্যালু সমান। সবথেকে সহজ মনে রাখা হচ্ছে লাস্ট এটা ট্রাইক্লিনিক। এর কোনো এজ লেংথই পরস্পর সমান নয় এবং কোনো অ্যাঙ্গেলটাই পরস্পর সমান নয় এবং 90 ডিগ্রির সমানও নয়। তো আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, ইজ নট ইকুয়াল টু গামা, ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। সেদিক থেকে দেখতে গেলে ট্রাইক্লিনিক এই সিস্টেমটা হচ্ছে মোস্ট আনসিমেট্রিক্যাল ক্রিস্টাল সিস্টেম। আনসিমেট্রিক্যাল, সবথেকে বেশি সিমেট্রিক্যালকে কিউবিক, কারণ সবকটা এজ লেংথ সমান, সবকটা অ্যাঙ্গেল সমান ইকুয়াল টু 90 ডিগ্রি, সব প্রত্যেকটা ফেস আর একটা ফেসের উপরে সবাই পারপেন্ডিকুলার। কিন্তু এখানে কোনো সাইড লেংথ মানে এজ লেংথ তো সমান নয় আর কোনো অ্যাঙ্গেলও পরস্পর সমান নয়। আর পড়ে থাকলো মাঝখানের একটা, সেটা একটু মনে রাখবে, এটা একটু মনে রাখতে হবে যে এখানে আলফা আর গামাটা ইকুয়াল টু 90 ডিগ্রি আর বিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিকোয়েন্সটা। এবার তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে খুব সহজে যদি আমাকে এটাকে মনে রাখতে হয় তাহলে আমাকে এই সিটি ও এইচ আর এমটি মনে রাখতে হবে। তারপরে এটাকে যেভাবে বললাম ইনইকুয়ালিটির সংখ্যা মেজার করে 0 1 2 1 0, তারপরে দুটোই হচ্ছে নট ইকুয়াল। আর এখানে যেটা বললাম যে হেক্সাগোনালটাকে আমরা যদি রেফারেন্স ভাবি তার উপরে সবাইকার অ্যাঙ্গেলগুলো হচ্ছে পরস্পর সমান এবং 90 ডিগ্রি, আর নিচের দিকেরগুলোর প্রথমটার সমান বাট নট ইকুয়াল টু 90 ডিগ্রি, লাস্টেরটা সব থেকে আনসিমেট্রিক্যাল আর মাঝখানেরটাতে খালি বিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এইবার ফোর্থ একটা কলাম এখানে আমরা লিখব, সেটা হচ্ছে ব্র্যাভিস ল্যাটিসিস। ব্র্যাভিস ল্যাটিসটা কি? ব্র্যাভিস একজন সায়েন্টিস্টের নাম। দেখো আমরা এখানে 7 ধরনের কিউবিক 7 ধরনের ক্রিস্টাল সিস্টেমের কথা আলোচনা করলাম। এবার আমরা আগে যখন কিউবিক ইউনিট সেল সম্পর্কে পড়ছিলাম তখন আমরা জানছিলাম যে কিউবিক ইউনিট সেল 3 ধরনের হয়, প্রিমিটিভ আর ফেস সেন্টার্ড আর বডি সেন্টার্ড। কিন্তু তারও আগে আমরা যখন ইউনিট সেল কত রকমের হয় সেইটা যখন পড়ছিলাম সম্ভবত ফার্স্ট লেকচারে বা সেকেন্ড লেকচারে, যে ইউনিট সেল 2 ধরনের হয়, প্রিমিটিভ বা সিম্পল এবং সেন্টার্ড। এবার সেন্টার্ডগুলো 3 ধরনের হয়, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড এবং এন্ড সেন্টার্ড। তাহলে টোটাল 4 রকমের ইউনিট সেল পাওয়া যায়, একটা সিম্পল, আর তারপরে আসছে বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। এবার এই 4 ধরনের মধ্যে মাত্র 3 ধরনের ইউনিট সেল অ্যাভেলেবেল হচ্ছে কিউবিকের ক্ষেত্রে। কিউবিকের ক্ষেত্রে দেখো কী পাওয়া যায়, প্রিমিটিভ, বডি সেন্টার্ড আর ফেস সেন্টার্ড, 3টে পাওয়া যায়। তো 4 ধরনের ইউনিট সেলই কিউবিক ক্রিস্টাল সিস্টেমের জন্য অ্যাভেলেবেল হবে এরকমটা কিন্তু নয়। যদি হতো অ্যাভেলেবেল 4 ধরনের ইউনিট সেল এবং 7 রকমের ক্রিস্টাল সিস্টেম, তাহলে টোটাল মানে যতগুলো ভ্যারাইটি পাওয়া যেত ইউনিট সেলের সেটা হয়ে যেত কটা? 28টা। প্রত্যেক ধরনের ক্রিস্টাল সিস্টেমে 4 ধরনের করে আমি ইউনিট সেল পেতাম, প্রিমিটিভ, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। তো টোটাল 28খানা ডিফারেন্ট টাইপস অফ ইউনিট সেল পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে আমরা যে কয় ধরনের ইউনিট সেল পাই নেচার থেকে সেটা হচ্ছে মাত্র 14 টাইপস, 14 রকমের ইউনিট সেল পাই, বাকিগুলো এখনও পাওয়া যায়নি। বা বাকি যে ধরনের ইউনিট সেলগুলো হয় যেমন ধরো কিউবিক অথচ এন্ড সেন্টার্ড, এখনও পর্যন্ত এরকম কোনো ক্রিস্টাল পাওয়া যায়নি যেখানে কিউবিক ইউনিট সেল আছে কিন্তু সেখানে অ্যাটমসগুলোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এন্ড সেন্টার টাইপ, সেরকম পাওয়া যায়নি। টোটাল পাওয়া গেছে 14 রকমের ইউনিট সেল। এবার সেইটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ব্র্যাভিস, তাই জন্য তার নাম অনুযায়ী যে কটা পাওয়া যায় সে কটাকে আমরা বলি ব্র্যাভিস ল্যাটিস।
তো সেইটাও মনে রাখার একটা ট্রিক আছে যে কত রকমের পাওয়া যায়। হ্যাঁ, নাম্বার অফ ইউনিট সেল, প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমে কটা করে ইউনিট সেল, ক ধরনের ইউনিট সেল। তো কিউবিকে 3 ধরনের। এখন এইটাও সিকুয়েন্সিয়ালি মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে 3 2 4 1 1 1, এখানে 1, তারপর 2 1, 3 2 4 1 1 2 1, ঠিক আছে। এবার এটাও একটা কি বলবো, একটা ফোন নাম্বারের মতন মনে রাখলেই হবে। প্রথমটায় 3 ধরনের, পরেরটায় 2 ধরনের পাওয়া যায়। কি কি? প্রিমিটিভ পাওয়া যায় আর বডি সেন্টার পাওয়া যায়। নেক্সট অর্থোরম্বিকে 4 ধরনেরই পাওয়া যায়। 4 ধরনের মানে তো আমরা জানি কী কী হবে সেটা, প্রিমিটিভ, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড এবং এন্ড সেন্টার্ড। যে কয়টা ক্রিস্টাল সিস্টেমে একটা করে ইউনিট সেল পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে প্রিমিটিভ, অনলি প্রিমিটিভ পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আর যেখানে দুটো পাওয়া যায়, একটা আমরা করলাম টেট্রাগোনাল, প্রথম যেটায় দুটো ব্রাভিসিলারিস পাওয়া যায় সেটা হচ্ছে প্রিমিটিভ আর বডি সেন্টার্ড, আর শেষের দিকে যেটাতে পাওয়া যায় সেটা প্রিমিটিভ আর এন্ড সেন্টার্ড। এইটা মনে রাখতে হবে। এখন এইখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে যে কোন ধরনের ক্রিস্টাল সিস্টেমে 4 ধরনের ইউনিট সেলই পাওয়া যায়, তাহলে সেটা কী হয়ে যাবে? অর্থোরম্বিক। তারপরে এরকম কোয়েশ্চেনও আসতে পারে যে ধরো কোন ধরনের ক্রিস্টাল সিস্টেমে প্রিমিটিভ ছাড়াও অন্য ধরনেরও ইউনিট সেল পাওয়া যায়। প্রিমিটিভ ছাড়া অন্য ধরনের ইউনিট সেলও পাওয়া যায়। এই কোয়েশ্চেনে 3টে অপশান থাকবে, এইগুলো এই 3টে, যে 3টেতে প্রিমিটিভ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আর একটা থাকবে অন্য কিছু। তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ফ্রেম করা যায়। আমাদের টার্গেট থাকবে টোটাল 4টাকেই মনে রাখা, ঠিক আছে, CTOH RMT এই ফর্মুলা ইউজ করে, এবং তারপরে এগুলো মানে এজ লেংথ আর অ্যাঙ্গেলগুলোর জন্য যেরমভাবে মনে রাখতে বললাম সেইগুলো মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের একটা আলোচনা। 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং শুরু করার আগে আমাদের আরও একটা আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ভয়েডস। আমরা 2 ডাইমেনশানেও ভয়েড দেখলাম এর আগে, 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং করার সময়, বা এর আগে আমরা কিউবিক সিস্টেমের যখন আমরা প্যাকিং ফ্র্যাকশন বের করলাম সেখানে আমরা দেখলাম যে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে 68% হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। সুতরাং ভয়েড কতটা জায়গা থাকে? 32%। বা ফেস সেন্টারের ক্ষেত্রে 74% হচ্ছে আমাদের প্যাকিং ফ্র্যাকশন। তাহলে ভয়েড কতটা থাকছে? 26%। তাহলে এই যে ভয়েডগুলো কেমন দেখতে হয়, তাদের সঙ্গে তোমার বিভিন্ন কর্নার বা অন্যান্য জায়গায় যে অ্যাটমসগুলো থাকে, ভয়েডের সঙ্গে তাদের রেশিও, সাইজের রেশিও, সেই সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তো সেইটা জেনে নেওয়ার পরে আমরা 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং শুরু করব। তো দেখো, আমাদের নেক্সট যেটা আলোচনা করবো বলে বলেছিলাম সেটা হচ্ছে ভয়েড, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ভয়েড। ইন্টারস্টিশিয়াল মানে মাঝখানের কোনো একটা জায়গাতে যে ভয়েড বা ফাঁকা স্থানটা থাকে তাকে আমরা ইন্টারস্টিশিয়াল ভয়েড এই নামটায় চিনি। এখন ভয়েড কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে যখন কোনো একটা 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে যখন পার্টিকেলগুলো পরপর সবাই অ্যারেঞ্জড হয় আর কি, সেই সময় পার্টিকেলগুলোর যে সমস্ত পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে থাকে তাদের মাঝখানে কিছু ভ্যাকেন্ট বা এমটি কিছু স্পেস থেকে যায়, সেইগুলোকে আমরা ইন্টারস্টিশিয়াল ভয়েড বলি। দেখো, আমরা ডেফিনিশনটা ফার্স্টে লিখি যে in close packing of particles in crystal lattices, there remain some empty or vacant spaces in between the touching spheres মানে হচ্ছে particles,
মানে পার্টিকেলগুলোর শেপ তো স্ফেরিক্যাল, তাই জন্য স্ফিয়ারও বলা হয় এদেরকে। আচ্ছা, in between the touching spheres, these are called interstitial voids। ঠিক আছে, এখন এই ভয়েডসগুলো দু রকমের হয়, একটা হচ্ছে প্ল্যানার ভয়েড, একটা হচ্ছে নন প্ল্যানার ভয়েড। আমরা লিখি টাইপস। এক নম্বর হচ্ছে প্ল্যানার। প্ল্যানার ভয়েডগুলোর মধ্যে আমরা কোনগুলোকে পাচ্ছি দেখো। তার আগে বলে নিই প্ল্যানার ভয়েডের ডেফিনিশন কী করে দেবো। প্ল্যানার ভয়েড মানে হচ্ছে সেন্টার অফ ভয়েড and center of spheres are on the same plane। ভয়েডটার যে সেন্টার আর তাকে ঘিরে যে অ্যাটমসগুলো আছে, পার্টিকেলসগুলো আছে, তাদের যা সেন্টার, এরা সবাই একই প্লেনে থাকবে, তখন আমরা ভয়েডটাকে বলবো প্ল্যানার ভয়েড। আর যদি এরকম হয় যে ভয়েডের সেন্টার এবং পার্টিকেলসগুলোর সেন্টার একই প্লেনে নেই, আলাদা ডিফারেন্ট প্লেনে আছে, তখন সেগুলো হবে নন প্ল্যানার ভয়েড। তো 2 নম্বর লেখো নন প্ল্যানার ভয়েড। তাহলে কি লিখবো এখানে, সেন্টার অফ ভয়েড অ্যান্ড সেন্টার অফ স্ফিয়ার্স are on different planes। দেখো, শুধু ডেফিনিশনের বাইরে গিয়ে আমরা যখন এক্সপ্লেন করবো তখনই ব্যাপারটা বোঝা যাবে। প্ল্যানার ভয়েড দু রকমের হয়, আগে আমরা প্ল্যানার ভয়েড নিয়ে আলোচনা করবো। দেখো, আমরা শুরু করছি প্ল্যানার ভয়েড দিয়ে। প্ল্যানার ভয়েডটা জেনারেলি দু রকমের হয়। প্রথমটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার ভয়েড। ট্রাইঅ্যাঙ্গুলার ভয়েড কেমন? দেখো, আমরা এর আগে 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং শিখলাম। সেখানে আমরা দেখলাম যে দু রকমের ক্লোজ প্যাকিং হয়, একটা স্কোয়ার ক্লোজ প্যাকিং, একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের যে ছবিটা আমরা এঁকেছিলাম তখন, তার একটা পার্ট যদি আমি এখানে আঁকি, তাহলে তুমি দেখবে যে ওখানে কী ছিল, কোনো একটা পার্টিকুলার রোতে অ্যাটমসগুলো যেভাবে অ্যারেঞ্জড ছিল, ঠিক তার পরের, এটা যদি 1 নম্বর রো হয়, সেকেন্ড রোতে অ্যাটমসগুলো কীরকম ছিল, প্রত্যেকটা অ্যাটমের ঠিক নিচে আরেকটা অ্যাটম ছিল না, সেটা ছিল স্কোয়ার প্ল্যানারে। এখানে কি ছিল, দুটো অ্যাটমের মাঝ বরাবর থার্ড অ্যাটমটা এখান থেকে যাচ্ছিল। ঠিক আছে, এইবার দেখো, এবার এইরকম যদি অ্যারেঞ্জমেন্টটা চলে, তাহলে ঠিক এই জায়গাটাতে একটা ভয়েড তৈরি হয়েছে, যে ভয়েডটাকে দেখতে অলমোস্ট একটা ট্রায়াঙ্গেলের মতন। সেই জন্য এই ভয়েডটাকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার ভয়েড। ঠিক আছে, সো দিস ইজ ট্রায়াঙ্গুলার ভয়েড। এখন এই ভয়েডটা আমরা কোথায় পেয়েছিলাম, 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে। যেহেতু 2 ডাইমেনশনাল, সুতরাং এই প্রত্যেকটা স্ফিয়ারের যে সেন্টার এবং এই পার্টিকুলার ভয়েডটার যে সেন্টার, এরা সবাই একই প্লেনে থাকবে, তাই এটা প্ল্যানার ভয়েড। এখন আমাদের এখান থেকে আরও 2-1টা কাজ করতে হয়। সেটা হচ্ছে যে, আমি যদি ছবিটা আরেকটু বড় করে আঁকি তাহলে সেটা বোঝানো যাবে। দেখো, আরেকটু বড় করে আমি ছবিটা আঁকার চেষ্টা করছি এখানে। সো এটা হচ্ছে দুটো স্ফিয়ার, থার্ড স্ফিয়ারটা ধরো, এখন এই 3টে স্ফিয়ারের সেন্টারকে আমি যদি জয়েন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আবারও একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডে থাকবে আমাদের ভয়েডের সেন্টার। এটা হচ্ছে ভয়েডের সেন্টার। এবার কি হচ্ছে, এখন এই ভয়েডটার মধ্যে আমরা আরেকটা ছোট পার্টিকেলকে ফিট করি, মানে বসাই।
আমি এখানটায় এটা বলে দিই যে দিস ইজ দ্য ভয়েড। কী হয় যখন আমরা এরপরে আয়নিক ক্রিস্টাল নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দেখব যে আমরা এমনি জানি নর্মালি ধরো NaCl যদি একটা আয়নিক কম্পাউন্ড হয় তাহলে Cl মাইনাস মানে যেটা অ্যানায়ন তার রেডিয়াসটা অনেক বড় হয়, আর সোডিয়াম প্লাস ক্যাটায়ন তার রেডিয়াসটা অনেক ছোট হয়। জেনারেলি কী হয় আয়নিক ক্রিস্টালদের ল্যাটিসে এই যে স্ফিয়ারগুলো অর্থাৎ যেগুলোকে আমরা অরিজিনালি পার্টিকেল বলে এখানে জানছি সেই জায়গাগুলো দখল করে হচ্ছে অ্যানায়নগুলো, এবং যে ভয়েডগুলো তৈরি হয় সেই ভয়েডগুলো অকুপাই করে ছোট আকারের ক্যাটায়নগুলো। এবার ধরা যাক এইখানে একটা ক্যাটায়ন থাকবে, তাহলে সেই ক্যাটায়নটাও তো স্ফেরিক্যালি হবে। তো এইটা যদি ক্যাটায়ন হয় তাহলে এই স্ফেরিক্যাল ক্যাটায়নের নিশ্চয়ই একটা রেডিয়াস থাকবে। আমরা কি করব, এখানে লিখব যে ক্যাটায়ন, এখানে এরকম লিখি রেডিয়াস অফ স্ফিয়ার, ব্র্যাকেটে লিখি অ্যানায়ন, সেটাকে আমরা ক্যাপিটাল R ধরি, আর রেডিয়াস অফ ভয়েড ব্র্যাকেটে লিখছি ক্যাটায়ন। কেন লিখছি এরকম, কারণ ভয়েডটা দখল করবে ক্যাটায়ন, আর যেটাকে আমরা অরিজিনালি স্ফিয়ার বলে ভাবছি পার্টিকেল বলে বলছি সেখানটা আসলে থাকবে কি অ্যানায়ন। তো এই ছোটো জনের রেডিয়াস হচ্ছে R। ইনফ্যাক্ট আমরা যখন এর আগে ওই বিভিন্ন ধরনের কিউবিক ইউনিট সেলের আমরা যে প্যাকিং ফ্র্যাকশন বের করলাম সেখানে আমরা A এবং R এই দুজনের রিলেশন বের করলাম। A মানে এজ লেংথ, R মানে রেডিয়াস অফ পার্টিকেল বা রেডিয়াস অফ অ্যাটম। সেখানে আমরা দেখলাম যে ফেস সেন্টারের ক্ষেত্রে R = A/2√2, বা তোমার বডি সেন্টারের ক্ষেত্রে R = √3A/4। এবার ওইখানে যে আরগুলো আমরা লিখেছি ওইখানে আমরা একটু মানে মিস্টেক করেছি, মিস্টেক বলাই ভালো হবে আর কি। অ্যাকচুয়ালি আমরা ওখানে আরগুলোকে স্মল লেটারে R লিখেছিলাম, সেগুলো যদি আমরা ক্যাপিটাল লেটারে R লিখতাম তাহলে আমাদের কনফিউশনটা একটু কম হতো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অ্যাটমগুলোর রেডিয়াস R ধরি, আর ভয়েডের রেডিয়াস স্মল r ধরি। এবার যেহেতু ভয়েডের মধ্যে ক্যাটায়নগুলোকে ফিট করছি, সুতরাং ক্যাটায়নের রেডিয়াস কী হবে, ভয়েডের যা রেডিয়াস হবে সেই রকমই কিছু একটা হবে, তাই জন্য ক্যাটায়নিক রেডিয়াসটাকে আমরা স্মল r ধরছি। তাহলে যা হচ্ছে দেখো, এবার এইখান থেকে শুরু করে মানে একদম আমার যে ভয়েডটা আছে ভয়েডের সেন্টারটাকে আমি আইডেন্টিফাই করলাম। ভয়েডের সেন্টার থেকে ভয়েডের যে পেরিফেরি অর্থাৎ ভয়েডের যে রেডিয়াস, এই ভয়েডের রেডিয়াসটা হচ্ছে R, আর এইখান থেকে এইটা হচ্ছে কত, ক্যাপিটাল R। তো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমি যদি একদম এই সেন্টার থেকে পার্টিকেলের সেন্টার পর্যন্ত আমি যদি একটা লাইন ড্র করি, তাহলে আমি কি বলতে পারি যে এই পুরো ডিস্টেন্সটা এখান থেকে সেন্টার অফ পার্টিকেল থেকে বা সেন্টার অফ স্ফিয়ার থেকে সেন্টার অফ ভয়েড, এই টোটাল ডিস্টেন্সটা কত হবে? এই টোটাল ডিস্টেন্সটা হবে, যদি আমাদের 1 নম্বর পয়েন্ট হয়, 2 নম্বর পয়েন্টে আমরা লিখব ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ স্ফিয়ার অ্যান্ড সেন্টার অফ ভয়েড। এটা কত হয়ে যাবে বলো, R প্লাস R, ক্যাপিটাল R প্লাস স্মল r। এবার যেহেতু এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়েছে, সমবাহু ত্রিভুজ হয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানবে যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, ঠিক আছে, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয় এবং এটা একেবারে একে বাইসেক্ট করছে, সুতরাং এটা 30 ডিগ্রি। এবার আমরা যদি এগুলোকে মানে এই পয়েন্টগুলো যদি নাম দিই এবং আমরা যদি এর জিওমেট্রিটা সলভ করে আমরা যেটা বের করব ফাইনালি, আমাদের ক্যালকুলেশনের মধ্যে গিয়ে লাভ নেই, মানে ইনফ্যাক্ট আমাদের করতে হবেও না সেটা। আমরা যেটা ফাইনালি বের করবো সেটা হচ্ছে R/R, এই রেশিওটা, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের ভ্যালুটা মনে রাখাটাও ইম্পর্টেন্ট। তো এইটা আমাদের বেরোচ্ছে কত, এই রেডিয়াসের যে রেশিও, এটাকে আমরা বলি রেডিয়াস রেশিও। কিসের রেশিও, মানে কার রেডিয়াসের রেশিও, রেডিয়াস অফ ভয়েড আপন রেডিয়াস অফ স্ফিয়ার। এই রেশিওটা কত বেরোবে, 0.155 মতো বেরোবে। তো দেখো এখান থেকে আমাদের 2-3টে কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশনটা কি,
অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার ভয়েডের মধ্যে আমাকে কী মনে রাখতে হবে? প্রথম কথা মনে রাখতে হবে যে এই ছবি আঁকার ছবি এঁকে আমাদের কিছু ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ফাইনাল ভ্যালুটা মনে রাখতে হবে, R/R হচ্ছে 0.115। এটার মানে হচ্ছে যে এই স্ফিয়ারের তুলনায় ভয়েডের রেডিয়াসটা 0.155 টাইমস। তার মানে বুঝতেই পারছো প্রায় 15.5% মতন। এই স্ফিয়ারের তুলনায় ভয়েডের সাইজ হবে অলমোস্ট 15% মতন। এইটাকে আমরা বলি এই যে ভ্যালুটা বা এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা বলি আইডিয়াল রেশিও বলি, আর আমরা এটাকে লিমিটিং রেশিও বলেও চিনি। লিমিটিং রেশিও, অনেক সময় লিমিটিং রেডিয়াস রেশিওটাও বলা হয়। লিমিটিং রেশিও বা লিমিটিং রেডিয়াস রেশিও, আর ওটাও লিখে রাখি, লিমিটিং রেডিয়াস রেশিও। এবার এই রেশিওটা থেকে আমরা কি বুঝতে পারি? এই রেশিওটা এটাই ডিনোট করে যে, এখানটা লিখছি আমি, এটা অ্যাকচুয়ালি যদি আমাদের থার্ড পয়েন্ট হয়, নেক্সট আমাদের ফোর্থ পয়েন্টে আমি লিখছি যে লিমিটিং রেডিয়াস রেশিও gives the minimum value of triangular void, minimum value of triangular void with respect to the radius of spheres। অর্থাৎ স্ফিয়ার্সগুলোর সাপেক্ষে ভয়েডটার মিনিমাম ভ্যালু কত হবে সেইটাকে বোঝায়। এবার এইটার মানেটা কি সেটা আরেকটু ক্লিয়ার করি, ছবিগুলো মুছি আগে। তিনটে ছবি আমি পরপর আঁকবো, তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পারবো। দেখো, প্রথম ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেখানে ঠিক আছে, এই ছবিটাতে আমি যেটা লিখতে চাইছি এখানে দেখো, প্রথম কথা হচ্ছে আমি এটাকে একটা আয়নিক ক্রিস্টাল ভাবছি। তাহলে আয়নিক ক্রিস্টাল বললে এগুলো হচ্ছে অ্যানায়ন, তিনখানা অ্যানায়ন, আর এই নীলটা হচ্ছে কি? এই নীলটা হচ্ছে ক্যাটায়ন। এই তিনটে অ্যানায়ন, তার মাঝখানে ক্যাটায়নটা আছে। তো দেখো কি হচ্ছে, ক্যাটায়নটার যে পরিধি সেটা কি হয়েছে, জাস্ট এইগুলোকে টাচ করে আছে। এইবার এটাই হচ্ছে আইডিয়াল রেশিও। আমরা অ্যাকচুয়ালি এই ছবিটাই আগেও এঁকেছিলাম, যেখানে এই তিনটে বড় বড় স্ফিয়ারকে ছোট স্ফিয়ারটা টাচ করেছিল। আইডিয়াল রেশিও বা লিমিটিং রেশিও, এটার মানেই হচ্ছে যে ক্যাটায়ন আর অ্যানায়ন এদের মধ্যে টাচিং হবে, এরা পরস্পরকে টাচ করে থাকবে। অ্যাট দ্য সেম টাইম অ্যানায়নগুলো পরস্পরকে টাচ করে থাকবে। এবার এটার মানে কি? দেখো, ক্যাটায়নগুলো যদি অ্যানায়নকে টাচ করে থাকে, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, তারা যদি পরস্পরকে টাচ করে থাকে মানে ক্লোজেস্ট ডিস্টেন্সে যদি তারা থাকে, তাহলে সিস্টেমটা স্টেবিলিটি পাবে। আর যদি অ্যানায়নকে টাচ করে থাকে তাহলে সিস্টেমটা কি হবে? স্টেবিলিটি পাবে না। অ্যানায়ন কী করে? রিপালশন করবে পরস্পরের সঙ্গে, তাহলে সিস্টেমের স্টেবিলিটি কমে যাবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে রিপালসিভ ফোর্সও কাজ করছে, যেহেতু অ্যানায়ন টাচ করে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অ্যাট্রাকটিভ ফোর্সও কাজ করছে, যেহেতু ক্যাটায়ন অ্যানায়নকে টাচ করে আছে। এবার এই দুটো ফোর্স পরস্পরকে কী করছে? কাউন্টার ব্যালেন্স করছে। এবার পুরোপুরি যে ব্যালেন্স করছে সেটাও আমরা বলতে পারি না, কারণ এখানে অ্যানায়ন টাচিংটা অনেক বেশি হচ্ছে। তো যাই হোক না কেন, এখানে তবু যদি এইরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সিস্টেমটা, অর্থাৎ আয়নিক ক্রিস্টালটা একটা লিমিটিং একটা জায়গায় আছে। মানে একটা লিমিটিংটাকে আমরা বাংলায় কি বলি?
একটা সীমাস্থ জায়গায় আছে, সীমা মানে ওটা হচ্ছে ওর লিমিট। তার থেকে যদি কোনো কারণে ক্যাটায়নটা, আমি কি বললাম এখানে যে এই যে রেশিওটা এটা কাকে ডিনোট করে, ক্যাটায়নটার অর্থাৎ ভয়েডটার মিনিমাম ভ্যালুকে ডিনোট করে, মিনিমাম ভ্যালু। তার মানে এনিথিং লেস দ্যান দিস ভ্যালু কী হবে, সেটা সম্ভব নয়। কেন? কারণ এটাই লিমিটিং ভ্যালু, এটাই সীমাস্থ মান, এটাই এর লিমিট। যদি এর থেকে ছোট হয় ভ্যালুটা, এটা মিনিমাম, যদি এরও থেকে ছোট হতো তাহলে কি হতো, তাহলে যেটা হতো সেটা দেখো, আমি সেকেন্ড ছবিতে সেটা আঁকছি। তো ধরো এরকম তিনজন টাচ করে আছে, তিনটে অ্যানায়ন পরস্পরকে টাচ করে আছে, আর ক্যাটায়ন যেটা হচ্ছে সেটা একেবারে ছোট। নিশ্চয়ই বোঝা যাচ্ছে ছবিটা, গন্ডগোল হয়ে যাচ্ছে, দেখো আশা করি বোঝানো যাচ্ছে ছবিটা। যে মাঝখানে যে ক্যাটায়নটা আছে সেটা এখন আর অ্যানায়নগুলোকে টাচ করে নেই। বেশি ডিপ করতে গেলে আবার হালকা হয়ে যাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যানায়ন 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 টাচিং হচ্ছে, তিনখানা অ্যানায়ন পরস্পরকে টাচ করে আছে। ক্যাটায়ন অ্যানায়ন টাচিং কি হচ্ছে, ক্যাটায়নটা এখন তো লিমিটিং ভ্যালুর থেকেও কম হয়ে গেছে, মানে একদম ছোট হয়ে গেছে। তাতে করে কী হয়েছে, অ্যানায়নগুলোকে টাচ করছে। অ্যানায়ন অ্যানায়ন টাচ মানে কি, রিপালশন হবে। কিন্তু ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের কোনো টাচ নেই, তার মানে অ্যাট্রাকশান হবে না, শুধুমাত্রই রিপালশন হবে এবং সিস্টেমটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে এবং সিস্টেমটা কোল্যাপস করবে। অর্থাৎ যদি ক্যাটায়নের রেডিয়াসের ভ্যালু অর্থাৎ ভয়েডের ভ্যালু যদি ওই 0.155 থেকে কম হয়, তাহলে আয়নিক ক্রিস্টালটা আর এক্সিস্টই করবে না, এটা আর স্টেবিলিটিই পাবে না, কারণ এখানে শুধুমাত্রই রিপালসিভ ফোর্সটা এখন ডমিনেট করছে। তা এখানে আমি আরও একটা ইনফরমেশান দিয়ে দিতে পারতাম, সেটা হচ্ছে এই ক্যাটায়ন অ্যানায়ন টাচিং মানে হচ্ছে, এখানে ব্র্যাকেটে লিখতেই পারো যে অ্যাট্রাকশন, আর অ্যানায়ন অ্যানায়ন টাচিং মানে রিপালশন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে R/R অর্থাৎ রেডিয়াস রেশিওর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ভয়েডের মিনিমাম ভ্যালু উইথ রেসপেক্ট টু দ্য স্ফিয়ার, সেইটাকে ডিনোট করে। এনি ভ্যালু লেস দ্যান দ্যাট রেশিও সেটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। কেন? কারণ সেখানে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজই করছে না, শুধুমাত্র রিপালসিভ ফোর্সটা ডমিনেট করছে। আর যদি এরকম হয়, থার্ড আর একটা কন্ডিশন যদি এরকম হয় যে এটার থেকেও যদি ক্যাটায়নের সাইজ বড় হয়ে যায়, ক্যাটায়নটা যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কী হবে, যদি এর থেকে ক্যাটায়নটা সাইজে বড় হয় তাহলে এই স্ফিয়ারগুলো দূরে সরে যাবে পরস্পরের থেকে, আর এরা পরস্পরকে টাচ করবে না। তো সেই সময় ছবিটা কেমন হবে দেখো। এবার এইটা যদি আমার ক্যাটায়ন হয় তাহলে অ্যানায়নটা এবার এরকম দেখতে হবে, এইখানে একটা অ্যানায়ন, এখানে একটা অ্যানায়ন। এখনও কিন্তু আমার অ্যারেঞ্জমেন্টটা সেই ট্রায়াঙ্গুলারই আছে, অ্যারেঞ্জমেন্ট এখনও ট্রায়াঙ্গুলার, কিন্তু এবার যেহেতু ক্যাটায়নটা বড় হয়ে গেছে সাইজে, এবার কি হচ্ছে দেখো, অ্যানায়ন অ্যানায়ন টাচিং আর হচ্ছে না। অ্যানায়ন অ্যানায়ন টাচিং মানে রিপালশন আর হচ্ছে না, শুধুমাত্রই ক্যাটায়ন অ্যানায়ন টাচিং হচ্ছে, অর্থাৎ অ্যাট্রাকশান হচ্ছে। সুতরাং সিস্টেম কী হবে, বেশি বেশি করে স্টেবল হবে, স্টেবিলিটি পাবে। তাই আমরা প্রথম থেকেই বলছিলাম যে লিমিটিং রেডিয়াস রেশিও হচ্ছে ভয়েডের মিনিমাম ভ্যালুটাকে বোঝায়, যে ভ্যালুর থেকে ভয়েড মানে কি, যেখানে ক্যাটায়ন থাকবে। সুতরাং ভয়েডের মিনিমাম ভ্যালু মানে আমরা আলটিমেটলি ক্যাটায়নের মিনিমাম ভ্যালু ওটাকেই ডিনোট করতে চাইছি। মানে ক্যাটায়নটা যদি ওর থেকেও ছোট হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল হবে, ক্যাটায়ন যদি ওই ভ্যালুই হয় তাহলে হচ্ছে সিস্টেমটা স্টেবল অবস্থায় থাকবে, কিন্তু ওটা হচ্ছে লিস্ট স্টেবল, ওর থেকে কম স্টেবিলিটি সিস্টেমের হতে পারে না, ওর থেকে এনিথিং লেস হলেই সিস্টেম কোল্যাপস হয়ে যাবে। আর যদি তার থেকে বেশি ভ্যালু হয় ক্যাটায়নের, তখন অ্যানায়ন অ্যানায়ন রিপালশনটা অফ হয়ে যাচ্ছে, রিপালশন অফ হয়ে যাচ্ছে, শুধুমাত্র অ্যাট্রাকশান ফোর্স কাজ করছে। সুতরাং ক্রিস্টালের স্টেবিলিটি এইবার বাড়বে। তাহলে এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন টাচিং, অ্যানায়ন অ্যানায়ন টাচিংটা এখন আর হচ্ছে না, কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন টাচিংটা হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে স্টেবল, এটা স্টেবল, আর এটা হচ্ছে আনস্টেবল।
আর এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, ঠিক আছে। তা এইটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার ভয়েডটা থেকে এইটুকু হচ্ছে আমাদের জানার ছিল। এরপরে আমরা পড়ব স্কোয়ার প্ল্যানার ভয়েড। দেখো স্কোয়ার প্ল্যানার ভয়েড, এটা আমরা পড়েছি 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, একটু আগে আমরা বললাম, সেখানে আমরা এরকমই ছবি এঁকেছি। দেখো এটা একটা রো ছিল, সেকেন্ড রোটা যখন ঠিক একটার নিচে নিচে আর একটা যখন অ্যারেঞ্জ হয়ে যাচ্ছিল, তখন আমরা এইখানে যে ভয়েডটা পাবো মাঝখানে, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে এরিয়াটা, এই এরিয়াটা অলমোস্ট একটা স্কোয়ারের মতন দেখতে হয়ে গেছে। তাই জন্য আমরা এটাকে বলবো স্কোয়ার প্ল্যানার কি বলবো, ভয়েড। এখন প্ল্যানার কেন? কারণ এই ভয়েডের মাঝখানের যে ভয়েডের যে সেন্টার এবং এদের যে সেন্টার, সেইগুলো সবাই একই প্লেনে আছে এক্ষেত্রেও। এখন আমরা যদি এইখানে একটা ক্যাটায়নকে ফিট করি, জাস্ট আবার টাচ করে আছে, তাই যদি হয় তাহলে আমরা যদি এই ছবিটা আঁকি আর কি, ইউনিট সেলটাকে যদি আঁকার চেষ্টা করি, তাহলে এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালের ভ্যালু কত হবে? √2a নিশ্চয়ই। এটা যদি a হয় তাহলে এক্ষেত্রে √2a ইকুয়াল টু কত হবে? দেখো এটা আর, ক্যাপিটাল আর, এটাও ক্যাপিটাল আর, আর এইটা হচ্ছে 2r কিন্তু স্মল আর, তাহলে দুখানা ক্যাপিটাল আর প্লাস দুখানা স্মল আর, তাহলে 2 × r + r। আমরা যদি হিসাব টিসাব করি তাহলে ফাইনালি এখান থেকে আমরা পাবো রেডিয়াস রেশিও একটা, কিন্তু সেই রেশিওটার ভ্যালু হবে 0.414। এবার এই যে 0.414 পেলাম, কিভাবে পেলাম? ক্যালকুলেশন আমাদের দরকার নেই, ক্যালকুলেশনটা যদিও এখান থেকে খুব সহজেই করা যায়। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সুতরাং এই ভ্যালুটা তার হাফ, এটা অবশ্যই পাওয়া যাবে। হাফটাই হচ্ছে এই r + r, এখানে r + r থাকবে, এদিকে r থাকবে। তো যাই হোক, আমাদের এবার এই যে ভ্যালুটা, এটাও হচ্ছে লিমিটিং অর আইডিয়াল রেশিও। আমরা আগেরটাও পেয়েছিলাম লিমিটিং রেডিয়াস রেশিও, কোন ক্ষেত্রে? ট্রায়াঙ্গুলার ভয়েডের ক্ষেত্রে। কিন্তু স্কোয়ার প্ল্যানার ভয়েডের ক্ষেত্রে লিমিটিং রেশিও হচ্ছে এটা। অর্থাৎ যদি অ্যাটমসগুলো এইভাবে, আগেরটা নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্টটা আলাদা ছিল, যদি অ্যারেঞ্জমেন্টটা এরকম হয় যেখানে ভয়েডটা তৈরি হচ্ছে, যেটা ভয়েডটা দেখতে স্কোয়ারের মতন, সেই ক্ষেত্রে আমাদের লিমিটিং রেডিয়াস রেশিও হচ্ছে এই ভ্যালুটা। অর্থাৎ যেটা স্ফিয়ার তার তুলনায় ভয়েডের রেডিয়াস হবে 0.4 টাইমস, মানে অলমোস্ট 40% মতন। এইবার এই ক্ষেত্রেও আমাদের ওই একই বক্তব্য, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা হচ্ছে লিমিটিং ভ্যালু। অর্থাৎ যে মিনিমাম সাইজের ক্যাটায়নকে এখানে ফিট করা যাবে সেটা হচ্ছে এই স্ফিয়ারের তুলনায় 0.4 টাইমস। এর থেকে এনিথিং লেস যদি হয়ে যায় তাহলে আবারও ক্যাটায়ন অ্যানায়ন টাচিং হবে না, শুধুমাত্রই অ্যানায়ন অ্যানায়ন টাচিং হবে। তার ফলে সিস্টেমটা কী হবে? আনস্টেবল হবে। কিন্তু যদি আবারও এখান থেকে ক্যাটায়নটা যদি আরেকটু বড় হয়ে যায়, মানে মিনিমাম ভ্যালুর থেকে যদি একটু বড় হয়ে যায়, তাহলে আবারও ক্যাটায়ন, এই অ্যানায়নগুলো তখন পরস্পরের থেকে দূরে সরে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আবারও আমরা কী পাবো? শুধুমাত্র ক্যাটায়ন অ্যানায়ন টাচিং পাবো, অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, ডমিনেট করবে এবং সিস্টেমটা স্টেবল হবে। তো সেটাও আমরা একটা ছবি এঁকে এখানে দেখাতেই পারি। আশা করি বুঝতেই পারছো কী ছবি আমি আঁকতে চলেছি। সেই জন্য আমি লিমিটিংটা আর লিখছি না, দুটো ছবি আঁকছি যেখানে আমরা দেখাচ্ছি এটাই, যে এখানে ধরো এটা ধরো ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যদি হয় তাহলে এখানে ক্যাটায়ন অ্যানায়ন টাচিং হচ্ছে না, অ্যানায়ন অ্যানায়ন টাচিংটা হচ্ছে, সুতরাং সিস্টেমটা কী হয়ে যাবে? আনস্টেবল। বোঝানো যাচ্ছে আশা করি। আর যদি এর থেকে বড় হয়ে যায় সাইজ, ধরো মাঝখানে আমি আঁকলাম ক্যাটায়নটাকে, যদি অ্যানায়নটা এরকম এরকম হয়, অ্যারেঞ্জমেন্ট কিন্তু স্টিল
স্কোয়ার প্ল্যানার, কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখনও স্কোয়ার প্ল্যানার, কিন্তু ক্যাটায়ন যেহেতু বড় হয়ে গেছে, এবার কিন্তু এখানে আর ক্যাটায়ন এবং অ্যানায়ন টাচিং, ক্যাটায়ন অ্যানায়ন টাচিং আছে, কিন্তু অ্যানায়ন টাচিং আর হচ্ছে না। তার ফলে সিস্টেমটা কী হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। আর এটা লিমিটিং ভ্যালু, অর্থাৎ যদি ভয়েডটা স্কোয়ার প্ল্যানার হয় তাহলে মিনিমাম কত সাইজের ক্যাটায়নকে ফিট করা যাবে ইন বিটুইন দ্য অ্যানায়ন্স, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 3 ডাইমেনশনাল ভয়েড। এটা 2 ডাইমেনশনাল হয়ে গেল, 2 রকমের। 3 ডাইমেনশনাল ভয়েড 3 রকমের হয়, টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড এবং কিউবিক্যাল ভয়েড। আমরা শুরু করব টেট্রাহেড্রাল ভয়েড দিয়ে। ভয়েড আমরা এটাকে সংক্ষেপে টিভি বলি, যদিও ট্রায়াঙ্গুলার ভয়েডও টি দিয়ে শুরু, কিন্তু টিভি যদি কোথাও লেখা থাকে কোয়েশ্চেনে তাহলে ভাববে ওটা টেট্রাহেড্রাল ভয়েডের কথাই ওরা বলছে। ট্রায়াঙ্গুলার ভয়েড হলে সেটা একদম লিখে দেবে ট্রায়াঙ্গুলার ভয়েড। এবার এইটা কী করে দেখা হচ্ছে, ট্রায়াঙ্গুলার ভয়েড কী করে তৈরি হয়, ভয়েড formed by 4 spheres, 3 on the same plane and 4th on upper or lower layer। লেয়ার মানে কি, লোয়ার লেয়ার মানে আমরা এখানে দেখো 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ের কথা আলোচনা করছি। 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে এটা দেখা যায়। 3 ডাইমেনশনাল মানে কি, মানে এতক্ষণ আমরা 2 ডাইমেনশনালে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা অ্যারেঞ্জ করছিলাম পার্টিকেলগুলোকে, এইবার জেড অ্যাক্সিস বরাবরও পার্টিকেলগুলো অ্যারেঞ্জড হবে। তো ধরো এখানে 10খানা পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর আছে আর 10খানা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে এই বোর্ডের এখান থেকে এই সামনের দিকে এগিয়েও এখান থেকে পরপর 10খানা লেয়ার থাকবে, ওগুলোকে আমরা একটা লেয়ার বলবো। তা যখন এই পুরো সিস্টেমটা তৈরি হয়ে যাবে তখন এটা একটা 3 ডাইমেনশনাল ক্রিস্টাল ল্যাটিস তৈরি হয়ে যাবে। এবার সেই 3 ডাইমেনশনাল ল্যাটিসের মধ্যে বলছে যে 3টে স্ফিয়ার যখন একটা প্লেনে থাকে, অর্থাৎ সেটাকে আমি বোর্ডের প্লেনে আঁকতে পারি, আর একটা স্ফিয়ার থাকবে তার উপরের লেয়ারে, মানে বোর্ড থেকে সামনের দিকে প্রজেক্টেড, অথবা থাকবে লোয়ার লেয়ারে অর্থাৎ বোর্ড থেকে পেছনের দিকে প্রজেক্টেড। সেটা কীভাবে আঁকবো দেখো, এটা এইভাবে হয়, 3টে স্ফিয়ার এইভাবে থাকলো একটা লেয়ারে, 4th যে স্ফিয়ারটা সেইটা ওপরটাতে আমি কীভাবে রাখবো দেখো, এই যে 3টে স্ফিয়ার যখন অন দ্য সেম প্লেন আছে তখন তাদের মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার ভয়েড তৈরি হয়েছে। এইবার 4th স্ফিয়ারটাকে আমি কী করবো, ওই ট্রায়াঙ্গুলার ভয়েডের ওপরে চাপিয়ে দেবো। মানে ধরো যাক আমার বোর্ডটা তো এরকম প্লেনটা যদি এইভাবে হয় তাহলে 3খানা অ্যাটমকে রাখলাম, 3খানা স্ফিয়ার রাখলাম, সেই 3খানা স্ফিয়ারের মাঝখানে একটা ভয়েড তৈরি হবে, সেই ভয়েডের উপরে 4th আর একটা স্ফিয়ারকে আমি চাপিয়ে দিলাম। তাহলে কী হবে, এইবার আর ট্রায়াঙ্গুলার ভয়েডটা যেটা ছিল আগে এতক্ষণ সেটা এখন আর ট্রায়াঙ্গুলার রইল না। কারণ ট্রায়াঙ্গুলার মানে কি, যে ভয়েডটা তাকে সারাউন্ড করে থাকবে 3জন, কিন্তু এখন এই ট্রায়াঙ্গুলার ভয়েডটার উপরে যেই আমি একটা 4th অ্যাটম চাপালাম তখন এইবার ভয়েডটার চারদিকে 4টে অ্যাটম হয়ে গেল, অলমোস্ট একটা টেট্রাহেড্রন স্ট্রাকচারের মতো। টেট্রাহেড্রনে কী হয়, এই মাঝখানে একটা অ্যাটম থাকে, আমরা মিথেনের স্ট্রাকচার পড়েছি, মাঝখানে কার্বন থাকে আর 3 দিকে 3খানা অ্যাটম থাকে। তো এবার এই জায়গাটায় মাঝখানের এই যে জায়গাটা, এইটাকে তুমি এই ভয়েডটাকে ভাবো যে ভয়েডটা হচ্ছে টেট্রাহেড্রালের সেন্টার আর তাকে ঘিরে চারদিকে 4টে স্ফিয়ার রয়েছে, তাহলে যা তৈরি হয় সেটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল ভয়েড। এখানে আমরা লিখব টিভি, দিস ইজ টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে টেট্রাহেড্রাল ভয়েডকে ঘিরে 4টে অ্যাটম থাকবে, 3টে অন দ্য সেম প্লেন আর একটা ওপরের দিকে অথবা এর পেছনের দিকে, ভেতরের দিকে, একই ব্যাপার হবে, টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে। আমরা এখানেও যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে রেডিয়াস রেশিওর যে লিমিটিং ভ্যালু সেটা 0.225।
এটা কোত্থেকে এলো ক্যালকুলেশন আবারও দরকার নেই, আমাদের খালি এই ভ্যালুটা মনে রাখতে হবে। এই ভ্যালুটাও হচ্ছে আবারও এটা হচ্ছে আইডিয়াল রেশিও বা লিমিটিং রেশিও। এখানে একটাই কথা বলার আমার, সেটা হচ্ছে দেখো একটা টেট্রাহেড্রাল ভয়েডকে ঘিরে কটা অ্যাটম আছে? 4টে অ্যাটম আছে। আমরা ঠিক এর আগে পড়লাম স্কোয়ার প্ল্যানার ভয়েড, সেখানেও একটা ভয়েডকে ঘিরে কটা অ্যাটম ছিল? 4টে অ্যাটম ছিল। ছবিটা দেখে নাও আগে উল্টে, 4টে অ্যাটম ছিল। এইবার বিষয়টা হচ্ছে এরকম, আমি ওই স্কোয়ার প্ল্যানারটা আঁকছি আর একবার দেখো। স্কোয়ার প্ল্যানারটা এরকম দেখতে ছিল, ঠিক আছে? এবার এই যে ভয়েডটা, এটা ছিল স্কোয়ার প্ল্যানার ভয়েড, একে ঘিরে কতজন ছিল? 4 জন। এটার সাইজ কত ছিল? 0.414, ঠিক আছে? এটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে 0.225। এখন কোন ক্ষেত্রে ভয়েডের সাইজ বেশি? এখানে 4টে অ্যাটম যখন ক্লোজ প্যাকড অবস্থায় আছে তখন ভয়েডটা 0.225, মানে ভ্যালুটা কম। আবার এখানে যখন 4খানা অ্যাটম ক্লোজ প্যাকড তখন ভয়েডটা কত? 414। তাহলে ভয়েড যদি বেশি হয় তার মানে ওটা কম ক্লোজ প্যাকড এটার তুলনায়। তাহলে ক্রিস্টাল স্ট্রাকচারের স্টেবিলিটি যদি আমি কম্পেয়ার করি, একটা ক্রিস্টাল সিস্টেম সেটা যত বেশি ক্লোজ প্যাকড হবে তত তার স্টেবিলিটি বাড়বে। তাহলে সিস্টেমের কাছে যদি অপশান থাকে যে কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট সিস্টেম পছন্দ করছে, 2 ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিং নাকি 3 ডাইমেনশনাল এটা সিসিপি হতে পারে, এইচসিপি হতে পারে, আমরা নামগুলো বলেছিলাম আগে, সেগুলো পরে আসবো আমি ওই ব্যাপারে। তো আমি যদি এইভাবে এখন ডিফারেন্সিয়েট করি যে 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং 4টে অ্যাটমের নাকি 4টে অ্যাটমের 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, কোনটা ফেভারেবল? অবশ্যই 4টে অ্যাটমের 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, কারণ এখানে ভয়েডের পরিমাণটা কম। ভয়েডের পরিমাণ যত কম হবে তত সিস্টেম তত বেশি ক্লোজ প্যাকড হবে, অর্থাৎ সিস্টেমের স্টেবিলিটি তত বেশি হবে। দেখো তাহলে আমরা যেটা বললাম সেটা এবার এখানে 2 লাইন লিখে ফেলি। সেটা হচ্ছে যে এটা যদি আমাদের 1 নম্বর পয়েন্ট হয় আর এটা যদি আমাদের 2 নম্বর পয়েন্ট হয়, তো 3rd পয়েন্ট লেখো যে when a void is formed by 4 atoms মানে 4 স্ফিয়ার, এই বড় স্ফিয়ারগুলোর কথা বলছি, tetrahedral void is favored over square planar void as the former মানে আগেরটা is more close packed and hence is more stable, ঠিক আছে? তো টেট্রাহেড্রাল ভয়েড সংক্রান্ত আপাতত এইটুকুই আলোচনা। এরপর আমরা আসছি অক্টাহেড্রাল ভয়েডে। তো দেখো অক্টাহেড্রাল ভয়েড কী করে দেখাবো, ছবিটা আঁকি আগে। এটা হচ্ছে একটা লেয়ার, ফার্স্ট লেয়ার, এর উপরে আরেকটা লেয়ার হবে। টেট্রাহেড্রাল ভয়েডে আমরা কীরকম বলেছিলাম, টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হলো কীরকমভাবে, এই একটা লেয়ারের উপরে এই যে ট্রায়াঙ্গুলার ভয়েডের উপরে যদি আমি আরেকটা, ঠিক ট্রায়াঙ্গুলার ভয়েডের উপরে যদি আরেকটা অ্যাটমকে চাপিয়ে দিই, তাহলে যেটা হবে যে এখানে টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে। ট্রায়াঙ্গুলার ভয়েড পাল্টে গিয়ে হয়ে যাবে টেট্রাহেড্রাল ভয়েড। কখন? যখন ট্রায়াঙ্গুলার ভয়েডটার জাস্ট ওপরে আমি আরেকটা অ্যাটম যদি চাপিয়ে দিই, তখন ভয়েডকে ঘিরে 4টে অ্যাটম থাকবে এবং টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে। এখানে কি হচ্ছে, অক্টাহেড্রাল ভয়েডে কী হবে, এই যে ট্রায়াঙ্গুলার ভয়েড এর ওপরে আমি ওপরের লেয়ারে 3খানা অ্যাটম আরও এমনভাবে এর উপরে রাখবো, প্লেস করব, যাতে করে ব্যাপারটা এরকম হয় যে এই যে ভয়েডটা, এই ভয়েডটা ট্রায়াঙ্গুলার ভয়েডের উপরে আরেকটা ট্রায়াঙ্গুলার ভয়েড যদি চাপানো হয়, সেটা কেমন করে হয় দেখো। এখন এখানে 2টো অ্যাটম উপরে আছে, একটা নিচে আছে,
পরের লেয়ারে আমি যদি এরকম ভাবি যে একটা অ্যাটম উপরে আর দুটো অ্যাটম এইভাবে নিচের দিকে, তাহলে এখানেও একটা ট্রায়াঙ্গুলার ভয়েড তৈরি হয়েছে, রাইট? এবারে এই পুরো জিনিসটা তুলে নিয়ে আমি যদি এর উপরে বসিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এইখানে একটা অ্যাটম হবে, এইখানে একটা অ্যাটম হবে, আর এইখানে একটা অ্যাটম হবে, এবং ঠিক এই ভয়েডটার উপরে আর একটা ভয়েড চাপবে। তো তখন ফাইনালি কি হলো, ওই ভয়েডের যে ওই জায়গাটা তো ভয়েড মানে তো তখন একটাই স্পেস। এবার সেই স্পেসটাকে ঘিরে তখন কি হবে, 6খানা অ্যাটম চারিদিকে তখন থাকবে, ঠিক আছে? নিচে 3টে, ওপরে 3টে। তো ন্যাচারালি কী হবে, ভয়েডের ভলিউমটা একটু বেড়ে যাবে, ভয়েডের জায়গাটা একটু বাড়বে, যেহেতু এটা একটা ট্রায়াঙ্গুলার ভয়েড, তার উপরে আরেকটা ট্রায়াঙ্গুলার ভয়েডই এসে অবস্থান করবে। সুতরাং দুটো ভয়েড মিলিয়ে জায়গাটা একটু বেড়ে যাবে। স্টিল ভয়েড তো একটাই কাউন্ট করব আমরা, যেহেতু পুরোটাই ফাঁকা জায়গা। তাহলে কি হবে, আমরা এরকম অ্যারেঞ্জমেন্টের ঠিক ওপরে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট যদি এটাকে যদি এর উপরে চাপিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো অক্টাহেড্রাল ভয়েড। তো সেটা কেমন দেখতে হবে, দেখো ব্যাপারটা এরকম হবে যে এরকম একটা হলো, এদিকে একটা হবে, আর এদিকে একটা হবে। ঠিক আছে, এইরকমভাবে যদি পার্টিকেলটা অ্যারেঞ্জড হয় আর কি উপরে গিয়ে সেকেন্ড লেয়ারে, তো আমরা একটা অক্টাহেড্রাল ভয়েড পেয়ে যাব। এবার এইটা হচ্ছে আমাদের সেই, দেখো নিচের লেয়ারের ট্রায়াঙ্গুলার ভয়েডটাকেও বোঝা যাচ্ছে, আর ওপরের লেয়ারের সাদা ট্রায়াঙ্গুলার ভয়েডটাকেও বোঝা যাচ্ছে। এই দুটোর যে কমন স্পেস, এইটা হয়ে গেল আমাদের এখন একটা অক্টাহেড্রাল ভয়েড, রাইট? তাহলে কীরকম হলো, 3টে অ্যাটম, তার ভেতরকার যে ট্রায়াঙ্গুলার ভয়েড সেইটা, প্লাস আরও 3টে অ্যাটম ওপরের লেয়ারে অপোজিট অ্যারেঞ্জমেন্টে যদি তার উপরে বসে যায়, তাহলে যেটা হবে নিচের লেয়ারের 3টে অ্যাটম এবং উপরের লেয়ারের 3টে অ্যাটম, তাদের ইন বিটুইন যে এমটি যে স্পেসটা, ওইটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। আমরা এখানে লিখব যে octahedral void, it is surrounded by 6 atoms three on the same plane, 3 on the upper or lower, এখানে প্লেন না লিখে লেয়ার লিখে, আপার আর লোয়ার লেয়ার। ঠিক আছে, আবারও আমরা যদি ক্যালকুলেশনে যাই তাহলে দেখব যে এটা যদি আমাদের 1 নম্বর পয়েন্ট হয়, 2 নম্বর পয়েন্ট হবে রেডিয়াস রেশিও 0.414, অর্থাৎ যে রেডিয়াস রেশিওটা আমরা পেয়েছিলাম কার ক্ষেত্রে, স্কোয়ার প্ল্যানার ক্ষেত্রে, 2 ডাইমেনশনালে স্কোয়ার প্ল্যানারে। তো দেখো এখানে একটা ভয়েডকে ঘিরে কটা অ্যাটম আছে, 6টা। আর 2 ডাইমেনশনালের আমি স্কোয়ার প্ল্যানারের ছবিটা আমি আরেকবার আঁকছি এখানে, দেখো 2 ডাইমেনশনাল স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার, এইটা স্কোয়ার প্ল্যানার ভয়েড, ঠিক আছে। স্কোয়ার প্ল্যানার ভয়েডের রেডিয়াস রেশিও কত ছিল, 0.414 ছিল। ভয়েডকে ঘিরে কটা অ্যাটম ছিল, এটা 2 ডাইমেনশনাল ছিল, তো তাহলে ভয়েডকে ঘিরে কটা অ্যাটম ছিল, 1 2 3 4 4টে অ্যাটম ছিল। আমি যদি এখানে 6টা অ্যাটমকে কনসিডার করি, মানে আমি যদি ওই 2 ডাইমেনশনাল বরাবর যদি আমি এগিয়ে যাই, তাহলে আরেকবার এগোলেই আমি আরও 2টো অ্যাটম পেয়ে যাব। আরও 2খানা অ্যাটম যেই আমি পেয়ে গেলাম, তখন আমি এইখানে আরও একটা ভয়েড পেয়ে যাব। সুতরাং এই ভয়েডটার জন্য আরও কতটা ফাঁকা জায়গা পাবো, আরও এইরকম রেশিওতে আরেকটা ফাঁকা জায়গা পাবো। সুতরাং দেখো, যখন আমি 6টা অ্যাটমকে কনসিডার করছি,
টু ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ে, তখন 6টা অ্যাটমের জন্য আমি ভয়েড কতটা পাচ্ছি, 0.414 করে দুখানা ভয়েড পাচ্ছি। কিন্তু আমি যদি 3 ডাইমেনশনাল অক্টাহেড্রাল ভয়েডের কথা ভাবি, তাহলে 6টা অ্যাটমের জন্য আমি ভয়েড কতটা পাচ্ছি, 0.414 একটাই। তাহলে আমি কি এটা বলতে পারি যে 2 ডাইমেনশনাল স্কোয়ার প্ল্যানারের তুলনায় 3 ডাইমেনশনাল অক্টাহেড্রাল ভয়েড ইজ প্রেফার্ড, ইজ মোর স্টেবল, কারণ ইট ইজ মোর ক্লোজ প্যাকড, যেমনটা আমরা কম্পেয়ার করলাম এর আগে টেট্রাহেড্রাল ভয়েডের সময়। ঠিক আছে, যে 4টে অ্যাটমকে ঘিরে একটা ভয়েড, সেখানে ভয়েডের জায়গা হচ্ছে 0.225, আর এখানে 4টে অ্যাটমকে ঘিরে একটা ভয়েড, সেটার জায়গা হচ্ছে 0.414। তাহলে এটার তুলনায় টেট্রাহেড্রাল ভয়েড বেশি ক্লোজ প্যাকড এবং বেশি স্টেবল ছিল। একই রকমভাবে এখানেও কি হবে, এটার তুলনায় এটা বেশি স্টেবল, বেশি ক্লোজ প্যাকড। তাহলে আমরা আবারও এখানে একটা পয়েন্ট লিখতে পারি, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে অক্টাহেড্রাল ভয়েড ইজ মোর ক্লোজ প্যাকড দেন square planar void, and thus octahedral void is more stable. ঠিক আছে, এই সেগমেন্টে আমাদের লাস্ট ভয়েড হচ্ছে কিউবিক্যাল ভয়েড। তো আমাদের লাস্ট হচ্ছে কিউবিক্যাল ভয়েড। দেখো নামটা থেকে বোঝা যাচ্ছে কিউবিক্যাল মানে একটা কিউব থাকবে। তো আমরা একটা কিউব আঁকি ছোটো করে। কিউবিক্যাল ভয়েড এটা বোঝানো খুবই সোজা। ভাবো একটা কিউব আছে, আমরা কিউব তো ভেবেই নিয়েছি অলরেডি, আমরা যে ঘরে বসে পড়াশোনা করছি সেই ঘরটাই একটা কিউব। সেই ঘরটা যদি একটা কিউব হয়, তাহলে ভাবো কিউবের যে বডি সেন্টারে হচ্ছে একটা ভয়েড আছে, আর এই 8খানা যে কর্নার, 8খানা কর্নারে আছে 8টা স্ফিয়ার। ঠিক আছে, তো এমন একটা ভয়েড যেটা 8টা স্ফিয়ার দ্বারা সারাউন্ডেড, এবং সেই 8টা স্ফিয়ার যদি এরকম হয় যে ভয়েডটা কিউবের একদম বডি সেন্টারে আছে, তাহলে 8টা স্ফিয়ার তাকে ঘিরে, অর্থাৎ ভয়েডটাকে ঘিরে কিউবের 8খানা কর্নারে অ্যারেঞ্জড আছে। এইটাই হচ্ছে কিউবিক্যাল ভয়েড। তাহলে এখানে আমরা কি লিখব, যে ইট ইজ surrounded by 8 atoms, by 8 spheres। ঠিক আছে, আর কি লিখবো, 2 নম্বর লিখবো, একটা কথা আমি মেনশন করিনি সবগুলোর ক্ষেত্রেই, যেটা করতে হতো, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে ভয়েডকে টাচ করে যে কটা অ্যাটম থাকবে আইডিয়াল রেশিওতে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। সেটা এখানে কত, 8। আমরা যদি বলে নিই যে অক্টাহেড্রাল ভয়েডে সেটা কত ছিল, 6, টেট্রাহেড্রাল ভয়েডে সেটা ছিল 4, মানে কি ছিল সেটা, কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার মানে ভয়েডকে টাচ করে কটা স্ফিয়ার রয়েছে সেটা। আমরা যদি এর ক্ষেত্রেও আইডিয়াল রেশিও ক্যালকুলেট করি, তাহলে দেখব দিস ইকুয়াল টু 0.732 আইডিয়াল রেশিও। এই রেশিওগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা এরপর রেডিয়াস রেশিও রুলস বলে একটা পড়বো, যদিও আমরা অলরেডি সেগুলোই মেনশন করেছি এখানে, তবু আলাদা করে একটা চার্ট বানাবো, যেটা আমরা আজকে করব না, পরের দিন করব। তো সেইখানে আমরা জানবো যে এই পার্টিকুলার ভ্যালুগুলোর ওপরে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড তার স্ট্রাকচার কী হবে সেইটা ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে সেটা বলবো পরের দিন। তো এখন আমাদের এই শুধুমাত্র এই আইডিয়াল রেশিওগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা ফাইনালি দেখো কিউবিক্যাল ভয়েডে এর বেশি আর কিছু ইনফরমেশন দেওয়ার নেই। তাহলে আমরা দেখো এবার কি করব, যে আমরা একটা ফাইনাল কনক্লুশনে আসছি, সেটা হচ্ছে সাইজ অফ ভয়েডস। তাহলে ভয়েডসগুলোর মধ্যে সবথেকে বড় সাইজ কার, সবথেকে বড় যার রেশিও, আইডিয়াল রেশিও, সেটাই সবথেকে বড় সাইজ, সেটা হচ্ছে কিউবিক্যাল ভয়েড। এটাকে সিভি লিখে নিই এখানে ব্র্যাকেটে, কিউবিক্যাল ভয়েড। তার থেকে একটু ছোটোকে 0.732 এর পরে কী ছিল, 0.414, মানে অক্টাহেড্রাল, তারপরে টেট্রাহেড্রাল, আর সবথেকে কম ছিল প্রথমেরটা ট্রায়াঙ্গুলার ভয়েড, সেটা ছিল 0.155। তাহলে ট্রায়াঙ্গুলার ভয়েড হচ্ছে লিস্ট ইন সাইজ,
এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এইটা মনে রাখার চেষ্টা করবে, এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকবে, আজকে অনেকটা লম্বা হয়ে গেল। আর নেক্সট ডে আমরা সরাসরি শুরু করবো হচ্ছে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। ওকে।